আমি মুস্তাফিজুর, ছদ্মনাম, বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে। ঘটনাটি 2019 সালের জুন জুলাই মাসে ঘটে যায়। আমার পরিবার এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যে ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার পরিবারের বড় ছেলে। পরিবার থেকে বাবাকে হারিয়ে যে কতটা ঝড় আমার মাথার উপর দিয়ে গেছে সেটা শুধুমাত্র আমার মনই জানে। তা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথমবারের মতো ইমেল লিখছি, তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো গুছিয়ে শেয়ার করবেন। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। এর মাঝখানে আমি একটু বলতে চাই, না, আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসেনারদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা এখানে হাত দিতে চাই না। আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তার ছিল সুপারির ব্যবসা। অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন। আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে। সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না। তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায়। বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গীবত এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি। একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার 11 দিন আগে। একদিন বাবা ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন। এমনিতেই বাবা প্রতিদিন রাত 11টার ভেতরেই বাসায় ফিরতেন, কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সেদিন থেকেই ঘটনার শুরু। বাসায় ফিরে বাবা প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলেন। আমরা গ্যাস্ট্রিকের কথা ভেবে বাবাকে ট্যাবলেট খাইয়ে দিলাম। এরপর বাবা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আগের মতো সুস্থ মানুষ। তো আমরা ভাবলাম এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা ছিল। তারপর কিছুদিন ভালোই ছিলেন বাবা। পরে আস্তে আস্তে বাবার পেটে ব্যথা বাড়তে থাকে। বাবার তেমন কিছু খেতে পারেন না। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আর এদিকে বাসায় রাতে আজব আজব শব্দ শুনতে পেতাম আমরা। আমি যে রুমে থাকতাম সেই রুমের সাথেই ছিল একটা পরিত্যক্ত রুম। মানে আগে আমার ফুপু থাকতেন ওই রুমে। এখন ফুপু মারা যাবার পর আমরা সেই রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। সেই রুমে আমি প্রতিদিন রাত 9টা থেকে 11টার ভেতর অনেক রকম শব্দ শুনতে পেতাম। আবার রাত 3টা থেকে 4টার ভেতর শব্দ শুনতাম। শব্দগুলো এমন ছিল 2-3টা ছোট বাচ্চা মারামারি করলে যেমন শব্দ হয় তেমন আর কি। আর মাঝে মাঝে দরজায় লাথি মারলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন শব্দ। লাথি মারার শব্দ শুনে আমি কয়েকবার বাইরে বের হয়ে দেখি কেউ নেই, কাউকে নজরে পড়ে না। 6-7 দিন এভাবেই কাটছিল। এমন সময় দরজায় লাথি মারার শব্দটা প্রচন্ড বেড়ে যায়। আমি রাতে ঘুমাতে পারতাম না। পরে আমার একটা ফ্রেন্ডকে বলি আমার কাছে এসে থাকার জন্য। এদিকে নানান ধরনের ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছিলাম না। অর্থাৎ আমার বাবা কোনো ফল পাচ্ছিলেন না। দিন দিন যেন বেড়েই চলেছে। পরে একদিন আমরা বাবাকে রংপুর এক বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার অনেক রকম পরীক্ষা করতে দেয়। আমরা সবগুলো পরীক্ষা শেষ করি। পরে আমি জানতে পারি যে রিপোর্টগুলো বের হতে রাত 9টা বেজে যাবে। এখন কি আর করার, রংপুর থেকে আমাদের গ্রাম প্রায় 3 ঘন্টা। রাত 9টার পর বাড়ি ফেরার বাস পাবো না বলে সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। পরের দিন সকালে আমি একাই রিপোর্টগুলো নিতে যাই। রিপোর্টগুলি নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল, আপনার বাবার তো তেমন কিছু ধরা পড়েনি, রিপোর্ট তো মাশাআল্লাহ অনেক ভালো। পরে সাধারণ কিছু ঔষধ লিখে দেন আর বলেন আশা করি এগুলো নিয়মিত খাওয়ার পর উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওষুধগুলো নিয়ে
বাসায় ফিরে আসি। রিপোর্টের কথা বলতে সবার মুখে হাসি, যাক বড় কোনো সমস্যা না হয় এটাই ভালো, এবং ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন আর বলেছেন এগুলো নিয়মিত খেলেই নাকি বাবা সুস্থ হয়ে যাবেন। এভাবেই 1 মাস যায়, 2 মাস যায়, কিন্তু সুস্থ হওয়ার কোনো নামই নেই। এদিকে বাসায় চলছে আর এক বিপদ। আমরা তো প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে শব্দ করছে, কিন্তু এতদিন তা করার কথা না। মানুষ যদি করে তো 1 বার বা 2 বার করবে, 1 দিন বা 2 দিন করবে। এভাবে যখন 1 সপ্তাহ হয়ে যায় তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষের কাজ না, এটা নিশ্চয়ই কোনো জিনের কাজ। পর এলাকার মসজিদের ইমামকে দিয়ে বাড়ি বন্ধ করে নেই। তারপরও চলতে থাকে, কোনো কাজ হয় না। দিনে দিনে আরো অবনতি হয়ে যায় বাবার। এমন সময় বাবা একেবারে অসুস্থ হয়ে পড়ে। কোনো কিছুই খেতে পারে না, যা খায় তাই বমি করে ফেলে দেয়, আর পেটের ব্যথা অনেক বেড়ে যায়। রাত দিন শুধু পেটে ব্যথায় অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকে। বাবার সাথে সাথে আমাদের বাড়ির পুরো মানুষ 7 মাস ঘুম কি জিনিস বলতে পারি না। এদিকে পরিত্যক্ত রুমে আজব আজব শব্দ, আর অন্যদিকে বাবার চিল্লানোর আওয়াজ। পুরো 7 মাস আমি রাত বা দিন কখনোই ঘুমাইনি। যখন আমরা রংপুরে ডাক্তারদের চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছিলাম না, তখন আমরা ঢাকায় বড় বড় ডাক্তারদের চিকিৎসা নেই, কিন্তু কোনো কাজ হয় না। দিন দিন শুধু অবনতিই হতে থাকে। পরে শেষের দিকে আরো কিছু বড় পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি বাবার লিভার ক্যান্সার। সবাই অনেক ভেঙে পড়ি। ডাক্তার বলে ওনার চিকিৎসা এখানে হবে না, ওনাকে ইন্ডিয়া নিয়ে যান, ওনার লিভার পুরোই নষ্ট হয়ে গেছে। এখন ইন্ডিয়া নিয়ে যাবার সাধ্য নেই আমাদের, কারণ অনেক টাকার প্রয়োজন, আর এতদিনে জমানো যত টাকা ছিল সব শেষ। আমরা এত টাকা পাবো কোথায়? সবাই হতভম্ব হয়ে বাবাকে বাসায় নিয়ে আসি। ডাক্তার বলে যদি চিকিৎসা না করাতে পারেন এভাবেই যতদিন বাঁচবে, যা খেতে চায় সেটাই খাওয়ান। 1 মাসের সময় দিয়েছিল ডক্টর। যদি চিকিৎসা না করাই তাহলে খুব বেশি হলে 1 মাস বাঁচবেন উনি। এভাবেই কিছুদিন কেটে যায়। এমন চিকিৎসাবিহীন অবস্থায় নিজের বাবাকে চলে যেতে হবে, এটা ভাবতেই চোখ ভিজে যায়। কোন সন্তান চাইবে না বিনা চিকিৎসায় বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। এরপর বাসায় কিছু লোকের মুখে শুনি একটা কবিরাজ আছে, তার কাছে যাই। কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারে বাবাকে কেউ কুফরি কালাম করেছে। এটা বাবা মারা যাবার 11 দিন আগে জানতে পারলাম, কিন্তু এতদিনে সময় শেষ, তাই ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল। বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর জন্য 6 থেকে 7টা কবিরাজের কাছে যাই, কিন্তু সবাই একই কথা বলে, আর বলে সময় শেষ হয়ে গেছে, আর অনেক আগেই চিকিৎসা নেওয়ার দরকার ছিল। কেউ বাবার চিকিৎসা করার সাহস পায় না। পরে আমি একজন বড় কবিরাজের কাছে যাই। সে বলে তোমাদের বাড়িতে 7টা তাবিজ রাখা আছে, সেগুলো যদি বের করে নষ্ট করা যায় তাহলে তোমার বাবার সুস্থ হওয়ার সম্ভাবনা 10%। কবিরাজ বলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নাকি একটা নরপিশাচকে 3টা ছাগল আর 3টা সাদা মুরগি এবং নানান ধরনের নানান কিছু দেবার লোভ দেখিয়ে বাবার উপরে ভর করিয়েছে বাবার লিভার খাওয়ার জন্য। পরে সে আরো বলে তুমি যদি চাও তো আমি তোমার বাবাকে আমার যতটুকু সাধ্য আছে সব দিয়ে চেষ্টা করে দেখতে পারি বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, ওনার বাঁচার সম্ভাবনা শুধুই 10%। তারপরও বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করতে বললাম। পরের দিন কবিরাজ তার লোকজন নিয়ে বাড়িতে আসে। তারপর কবিরাজ তার এক কর্মচারীর ওপর জিন হাজির করে এবং আমাকে খালি বাটি দিয়ে কবিরাজ বলে উনি যেখানে মাটিতে দাগ দেবে তুমি সেখানে সেখানে নিজ হাতে মাটি খুঁড়ে যেটা পাবে সেটা এই বাটিতে রাখবে। তারপর আমি কবিরাজের কর্মীকে ফলো করতে লাগলাম, মানে জিন ভর করা লোকটিকে। তিনি মোট 6টি জায়গায় দাগ দেয়। প্রথম আমাদের বাড়ির গেটের সামনে ঠিক মাঝখানে, দ্বিতীয় দাগ বাড়ির আঙিনার মাঝখানে, তৃতীয় দাগ বাবা যে ঘরে থাকতো সে ঘরের দরজার সামনে, চতুর্থ দাগ রান্নাঘরের মাঝখানে, পঞ্চম দাগ চুলার ভেতরে এবং ষষ্ঠ টিউবওয়েলের গোড়ায়, এবং সপ্তমটা নাকি টিউবওয়েলের ভেতরে ফেলে দিয়েছে। তারপর এক এক করে আমি দাগ দেওয়া স্থানগুলোর মাটি উঠাতে থাকি এবং 6 জায়গায় আমি হাত দিয়ে 6টা তাবিজ উঠাই।
সেগুলো বাটি সহ কবিরাজের সামনে নিয়ে যাই। কবিরাজ তাতে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় তাবিজগুলোর ওপর। পরে আমাকে পোড়ানোর জন্য আদেশ দেওয়া হয় তাবিজগুলো। কিন্তু আমি কবিরাজের অনুমতি নিয়ে সেগুলো একটু খুলে দেখার জন্য চাইলাম। কবিরাজ বলল, সমস্যা নেই, কিন্তু দেখার পরে সাথে সাথে পড়াতে হবে কিন্তু। আমি বললাম ঠিক আছে। তারপর আমি সবগুলো তাবিজ খুলে দেখলাম। কিছু জিনিস বোঝা যায় আর কিছু একেবারে নষ্ট হয়ে গেছে। তাবিজগুলোর ভেতরে দেখি কিছু মাটি, মনে হয় কোথাকার মাটি আমি জানি না। সিঁদুর, চুল, লাল কাপড়, সূঁচ, সাদা কাপড়, আরো অনেক কিছু নষ্ট হওয়ার জন্য তেমন বোঝা যায় না। কবিরাজ তার আরো কিছু কাজ সম্পূর্ণ করে চলে যান আর আমাকে রাতে তার বাসায় যেতে বলেন। সে কিছু তাবিজ দেবে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। কবিরাজের কথা মতো আমি রাত 8টা বাজে তার বাসায় রওনা দিই। আমার বাসা থেকে কবিরাজের বাসায় 1 ঘন্টার পথ। ভাবলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। সেটা ভেবে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি আমার সাথে যাবার জন্য। পরে আমরা 2 ফ্রেন্ড রওনা দিই কবিরাজের বাসার উদ্দেশ্যে। যাবার সময় খুব ভালোভাবেই কবিরাজের বাসায় যাই। কবিরাজ অনেক প্রকার তাবিজ দেয় 2টা কাঁচের বোতলের ভেতর করে, আর নানান ধরনের জিনিস দেয়। আর আমাকে বলে যে আমি এই জিনিসগুলো যেভাবে আছে এবং যেখানে যেভাবে রাখতে বলবো ঠিক সেভাবেই রাখতে হবে। মনে রেখো, কোনো ভুল যেন না হয়। আমাকে অনেকগুলো নিয়ম শিখিয়ে দেওয়া হয়। যেমন প্রথম যে বোতলটা দেয় সেটা এক নিঃশ্বাসে আঙিনার ঠিক মাঝখানে পুঁতে রাখতে হবে এবং এদিক সেদিক তাকানো যাবে না। আর একটা কাজ যেন আমি একাই করি, কেউ যেন না দেখে। আর একটা বড় রকম তাবিজ দেয় যেটা নাকি বানানো হয়েছে। আত্মহত্যা করে মরে যাওয়া অবিবাহিত একটা মেয়ের চুল সহ নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তাবিজ। এই তাবিজটা বাড়ির গেটের সামনে পুঁতে রাখতে হবে। আরো বলে, তুমি মনে হয় এই কাজটা একা করতে পারবে না, কেননা এটা খুব খারাপ তাবিজ। এটা পুঁতে রাখার সময় অনেক বিপদের সামনাসামনি হতে পারো। তাই এটা করার সময় 1জন বা 2জন লোককে সাথে রাখবে, যেন তারা তোমাকে অনেক সাহস দেয়। আর মনে রাখবে, তুমি সহ 3 জনের বেশি যেন কেউ না দেখে, তাহলে এটা কাজ করবে না। কবিরাজের সব নিয়ম কানুন জেনে তাবিজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় আসার সময় মাঝ রাস্তায় শুরু হয় নানান ধরনের অলৌকিক শব্দ। এপাশ ওপাশ থেকে শুনতে পারি যে মেয়ে কণ্ঠের আওয়াজ, আরো অনেক কিছু। কবিরাজ আগেই বলেছিলেন কোনো কিছুতেই যেন ভয় না পাই। এগুলোতে কান না দিয়ে আমি বাসায় চলে আসি। যথারীতি কবিরাজের কথা মতো রাত 2:30টার সময় বের হলাম। আমাকে একটা কাজ সম্পূর্ণ করতে হবে। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। তাবিজটা নিয়ে আমি ঠিক আঙিনার মাঝখানে দাঁড়াই। এরপর আশপাশটা ভালো করে দেখে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে এক ধাক্কায় যতটুকু গর্ত হয় ততটুকু গর্তের ভেতরেই তাবিজটাকে পুঁতে দেই। কাজটা সম্পূর্ণ হওয়ার পর পরিবেশটা কেমন যেন হয়ে উঠল। কোনো বাতাস ছিল না। তারপর হঠাৎ করে গাছের পাতাগুলো এমন ভাবে নড়াচড়া শুরু করলো যেন ঝড় উঠেছে। বাড়ির পেছনে বাঁশ ঝাড় আরো অনেক জোরে জোরে নড়ছিল। কিছুক্ষণ পর আবার পরিবেশ আগের মতো হয়ে যায়। এবার সেই বড় তাবিজটি রাখার পালা। কবিরাজের কথা মতো আমার চাচা, যে আমার বয়সী অর্থাৎ সমবয়সী, আর আমার এক ফ্রেন্ড, তাকে আগে থেকেই আমার রুমে থাকতে বলি। যথারীতি তাবিজটা নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়াই। রাত তখন 3টা। যেখানে কবিরাজ তাবিজটা রাখতে বলেছেন সেই জায়গাটা মার্ক করে নেই। এবার আমার সাথে যে 2জন ছিল ওদেরকে বলি, তোরা আমাকে খেয়াল রাখবি, আশেপাশে নজর রাখবি, যেন কেউ কাজ করার সময় বাধা না দেয়। সবাই রেডি। এবার যেখানেই তাবিজটা রাখার জন্য নিঃশ্বাস বন্ধ করে শাবল দিয়ে মাটিতে আঘাত করছি, ভাবতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। আমার মাথার ভেতর ঝিমঝিম করছে আর আশেপাশের চারিদিকে এমন তীব্র গতিতে বাতাস শুরু হয়েছে যেন কাল বৈশাখীর ঝড়। নিঃশ্বাস বন্ধ, গর্ত করা শেষ। এবারে যেই না তাবিজটা রাখতে যাব ঠিক তখনই শুরু হয় সেই নরপিশাচ আর যেই মেয়েটার মাথার চুল দিয়ে বানানো তাবিজ, সেই 2জনের চিৎকারের আওয়াজ। পিশাচের ভাঙা ভাঙা কণ্ঠ আর আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। আমি আরো দ্রুত গতিতে যেই তাবিজটা গর্তের ভেতর রাখতে যাব ঠিক তখনই আমাকে কি যেন এমন জোরে একটা থাপ্পড় মারে, আমি পেছনে ছিটকে পড়ে যাই। তারপরও নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় বাবাকে বাঁচানোর তীব্র চেষ্টা করি।
গর্তের ভেতর তাবিজটা কোনো রকমে মাটি চাপা দেই। তারপর আস্তে পরিবেশটা আগের মতো হয়ে যায়। পরে সারা রাত আর কোনো শব্দ শুনতে পাইনি, একদম স্বাভাবিক রাতের মতোই কেটে যায়। পরদিন কবিরাজ আসে আমাদের বাসায়। সে সরিষা ছিটিয়ে দেয়, পরে তার কর্মীর ওপর জিন হাজির করে। তার কাছ থেকে আমরা জানতে পারি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন একমাত্র আল্লাহ যদি ওনার হায়াত দিয়ে থাকেন তাহলে উনি সুস্থ হবেন। কথা বলে কবিরাজ চলে যান। এমনিতেই কারো চোখে ঘুম নেই। সেদিন রাতে কেন জানি বাবা ব্যথায় আর চিল্লান না, স্বাভাবিক মানুষের মতো ঘুমান। কতদিন ঘুমাই না বিছানায়, যেই না শুয়েছি কখন জানি ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর তখনই আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি অনেক রাত আমাদের বাসায় মহিলা পুরুষ উভয়েই অনেক মানুষ জমা হয়েছে। মানুষগুলোর ভেতরে আমি কাউকে চিনি না, কারো মুখটা ভালোভাবে বোঝা যায় না, এবং মানুষগুলো কেউ কারোর সাথে কথা বলে না, শুধু এদিক ওদিকে ঘোরাফেরা করছে। আমি কেন জানি সবার মধ্যে বোবা হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ করে বাড়ির এরিয়া থেকে একটু দূরে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে মনে হয় কিছু বলবে এমন একটা ভাব। অনেক রাত হওয়ার কারণে মেয়েটার মুখ বোঝা যায় না। হঠাৎ মেয়েটা রাগের গলায় বলে, বলেছিলাম তোর বাবা বাঁচবে না, তারপরও তুই কষ্ট দিলি। শুধু এইটা বলেই কোথায় যেন আড়াল হয়ে গেল মেয়েটা। তারপর সে বলল, আমি আর কোথাও জায়গা পাচ্ছি না। একটু পরে মায়ের বড় গলার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি জলদি বাবার রুমে যাই, দেখি বাবা কেমন যেন করছে আর হাতের ইশারায় কি যেন দেখাচ্ছে। আমরা সেটা কেউ বুঝতে পারছি না। আমি পানি নিয়ে এসে বাবার মুখে দিতেই একেবারে যতটা পানি খেয়ে ফেলে, মনে হয় 1 সপ্তাহে এতখানি পানি খায় না। তখন রাত 12টার মতো হবে। বাবার এমন অবস্থা দেখে আশেপাশের সবাই চলে আসে। বাবা শুধু আমাকে ইশারায় বলছে আমি যেন তাকে কোলে নিই। তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরি আর বারবার মায়ের কাছে পানি চাইতে থাকে বাবা। বাবার এমন অবস্থা দেখে আমি আমার ছোট ভাই আর ফুপুকে সবার কাছে ফোন দিতে বলি। আমার আর বুঝতে বাকি ছিল না যে বাবা আর আমাদের মাঝে থাকবে না। এভাবেই 2 ঘন্টা কেটে যায়। সবাই চলে আসে। এমন সময় বাবা আমার কোলে থাকা অবস্থায় একদম নিস্তব্ধ হয়ে পড়ে, আর পানিও যাচ্ছে না, ইশারাও করছে না। কোন রকম বোঝা যাচ্ছে একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। এমন সময় ফুপু হঠাৎ বলে ওঠে, দেখো তো তোমার বাবার শরীরে কোনো তাবিজ আছে কিনা। আমি বললাম, হ্যাঁ একটা তো আছে, কবিরাজ দিয়েছিলেন। ফুপু বলল, তাড়াতাড়ি তাবিজটা কেটে ফেলো, এই জন্যই এতক্ষণ কষ্ট করছে। আমি যখনই তাবিজটা কেটে দিলাম, ঠিক তার 1 মিনিট পর বাবার নিঃশ্বাস নেয় না। রাত তখন 2:30 মতো। আমার বুকের ভেতর থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। যখনই কনফার্ম হলাম যে বাবা বেঁচে নেই, তখনই সবাই একসঙ্গে কান্না শুরু করে, আর আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছে। কিছুই দেখতে পাচ্ছি না। কখন জানি সেন্স হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। পরে আমার সেন্স ফিরে আসে ফজরের আজানের একটু আগে। আমি দেখি আমার ফ্রেন্ড আমার মাথায় পানি দিচ্ছে। সকাল হতে না হতেই বাবাকে দাফন করার জন্য সবকিছু রেডি। আমার আত্মীয় স্বজনরা এবং পরিবারের সবাই শুধু কান্না করছিল, ভীষণভাবে ভেঙে পড়ছিল সবাই। সকাল 9টায় বাবার জানাজার নামাজ শেষ হয়। এত কম বয়সে নিজের কাঁধে করে বাবাকে কবরে নিয়ে যাচ্ছি, এটা ভাবতেই বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। কান্না করতে করতে একটা সময় আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। তখন যে কষ্ট, বুক ফেটে যাচ্ছিল, সেটা সেই বুঝবে যে বাবার লাশ কাঁধে নিয়েছে। বাবার দাফন কাজ সম্পূর্ণ করে সবাই দোয়া করে বাসায় চলে আসি। পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। 11 দিনের খতম হয়ে যায়, 40 দিনের খতম হয়ে যায়। সবাই একটু স্বাভাবিক। আর এদিকে পরিবারের অভাব দেখা দেয়। মাত্র 19 বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় আমার। হঠাৎ করে কোনো কাজ বা চাকরি না পাওয়ায় পরিবারের মা, ছোট ভাই, ছোট বোনদের কথা চিন্তা করে পরিবার ছেড়ে অল্প কিছু জমি ছিল সেটা বিক্রি করে চলে আসি। অর্থাৎ আমি দুবাই চলে আসি। দুবাই আসা মাত্র 7 মাস হয়েছে।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি, আর একমাত্র আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার জন্য। এভাবেই শেষ হয় বাবাকে নিজের বুকে জড়িয়ে রেখে বিদায় জানানোর এক মর্মান্তিক ঘটনা। কি এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে তার কোনো প্রতিকারই করতে পারলাম না? এই জগতে এমনও কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায়। তাই আমি একটা কথাই বলবো, সবাই যেন এই অন্ধকার জগতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে দূরে থাকেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ। এরপরে তিনি তার নাম টাম সবকিছু শেয়ার করেছেন এবং তিনি বলেছেন এগুলো কোনো কিছু শেয়ার না করতে। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি জানি না যে এরকম ক্যান্সারের পরে আপনারা জানতে পেরেছেন ব্ল্যাক ম্যাজিক। আমি জানি না যে ব্যাপারটা আসলে কি হয়েছিল, তবে ব্ল্যাক ম্যাজিক তো আসলেই আছে, এবং এটা যেন এই ভয়াবহ দিকের কথা চিন্তা না করে কেউ না করেন, সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আমরা এরকম পাপের কাজ যেন না করি। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আমাদের পরের ঘটনাটি এসছে দেশের বাইরে থেকে এবং আমাদের একজন লিসেনার এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি শুরুতেই বলে দিয়েছেন তিনি দীর্ঘদিন, অর্থাৎ তার বড় হয়ে ওঠাটা দেশের বাইরে বলেই তার বাংলা অতটা ভালো না, সেটা তিনি জানিয়েছেন। তারপরে তিনি আপনাদের জন্য ঘটনা শেয়ার করেছেন এবং আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে, এবং এতটুকু যদি কোনো ঘটনা আপনাদের আনন্দ দিতে পারে আমারও অনেক 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 বেশি সেটা ভালো লাগবে। আশা করছি যে ঘটনাটি আমরা শুনবো এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, এবং এই ঘটনাটি অনেকটা ফার্স্ট হ্যান্ড স্টোরি বলতে পারেন। সো ভালো লাগা উচিত। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল ভূত.com এর লিসনাররা, আশা করি সবাই ভালোই আছেন। আমার নাম হচ্ছে ইউক। অ্যাকচুয়ালি এটা আমার রিয়েল নাম না, কিন্তু প্রাইভেসি কারণে এটা নাই বললাম। শুরুতে অ্যাকচুয়ালি আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমার বাংলা অত ফ্লুয়েন্ট না, কেননা আমি আমার বলতে গেলে সারা জীবনই বিদেশে বড় হয়েছি। আর কারেন্টলি আমার আন্ডার গ্রাজুয়েট স্টাডি কমপ্লিট করার জন্য কিংস কলেজ অফ লন্ডনে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। আর পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি পার্ট টাইম জবও করি। ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাক্সিমাম পার্টটা আমার একটা কলিগের সাথে হয়েছে, কিন্তু এর কিছুটা আমিও ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি। তো ঘটনায় যাওয়ার আগে আমার যে জব ডিসক্রিপশনটা দিলে ভালো হবে। আমি একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসার হিসাবে একটা কোম্পানির জন্য কাজ করি। তো আমাদের যে মেন কোম্পানি, তাদের সাথে ধরেন বিভিন্ন অফিস আদালত, ওয়্যার হাউস, কনস্ট্রাকশন সাইটের সাথে তাদের একটা কন্ট্রাক্ট আছে। তো আমাদেরকে বিভিন্ন সময় এক এক জায়গায় পাঠানো হয়, ওখানে সিকিউরিটি অফিসার হিসাবে কাজ করি। যেমন ধরেন সিসিটিভি ক্যামেরা মনিটরিং করা, মানুষ আসা যাওয়া করতেছে তাদের রেকর্ড রাখা। সো বলতে গেলে জেনারেল বিল্ডিং সাইট সেফটি, যে মেক শিওর করা যে সবাই ফলো করতেছে। তো আমি ধরেন গত 4-5 মাস ধরে লকডাউনের কারণে আর কাজ করা হয় নাই, কিন্তু এই যে লাস্ট উইক অফ অগস্ট থেকে আবার শুরু করলাম। তো এবার আমার শিফট পড়লো সেন্ট্রাল লন্ডন ইউস্টনে একটা অফিসে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম আমি আর আরেকটা কলিগকে সারা বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হলো। লকডাউনের কারণে অফিসগুলো খোলা ছিল না, তো আমাদের শিফটটা কোয়াইট রিল্যাক্সিংই ছিল। আর বিজি না থাকার কারণে ধরেন কথাবার্তার মধ্যেই কেটে গেল। তো আমি আমার কলিগের বেশ কিছু ইনফরমেশনই জানতে পারলাম। সে ছিল নাইজেরিয়ান, কিন্তু তার নাম হচ্ছে মুস্তাফা আকবর। কিন্তু গত 30 বছর ধরেই তিনি লন্ডনেই আছেন, আর 20 বছর ধরে এই সিকিউরিটি কাজ করতেছিলেন। তো ভালোই আর কি, ভালোই আমাদের কথাবার্তা হলো ভালোই। তো এমনি করতে করতে শনিবার আমার ওই উইকের জন্য ওখানে লাস্ট ডে শিফট ছিল। আর এমন সময় লাঞ্চের সময় আমরা কথা বলতেছি, আর আমার অফিস থেকে একটা কল আসলো। আমাকে বলতেছে, ইউক, আমাদের একটা অফিসার দরকার সোমবার দিন নাইট শিফটে, একটা হোস্টেল আছে ওখানে আমার যেতে হবে। তো আমি চিন্তা করলাম সোমবার দিন যদি আমি নাইট শিফট করি, পরের দিন মঙ্গলবারে তো আমি আর এখানে আসতে পারবো না যেখানে শিফট করতেছি। তো ওরা বললো ওইটার চিন্তা করতে না, আমার ওই শিফটটা বুধবারে মুভ করে কিন্তু আমার ওখানে মানডেতে যেতেই হবে। তো আমি বললাম মানডে ব্যাংক হলিডে এখানে তো, আর যে হোস্টেলটা ওইটা হচ্ছে জোন 6।
জানেন না, আপনারা জানেন না কি লন্ডন হলো জোনে ডিভাইড করা, 1 2 3 4 5 6, আর 6 বলতে গেলে লন্ডনের বাইরেই। তো আমি বললাম আমার তো যেতে ধরেন 1.5-2 ঘন্টার মতন লেগে যাবে, আর ব্যাংক হলিডে। তো ওরা বললো তুমি ওইটার চিন্তা করো না, আমরা তোমাকে উবের করে পাঠাবো। তারপরে আমি ভাবলাম যেহেতু ব্যাংক হলিডে আর পলিসি আছে যে ব্যাংক হলিডে তোমার স্যালারি ডাবল, ব্যাংক হলিডে কাজ করলে তোমার পে হচ্ছে ডাবল, আর যেহেতু ওরা উবের দিয়ে আমাকে পাঠাবে, তো বললাম আচ্ছা ঠিক আছে নাইট শিফট করি। আর এই বলে ফোন কনফার্ম করে ফোন কাটল। তো ফোন রাখার পরে আমি একটু আমার কলিগের দিকে তাকালাম। একটু চিন্তা করে বললো তোমার কে কি অমুক হোটেলে শিফট দিল? আমি বললাম জি হ্যাঁ, ওখানে আপনি আগে করছেন? উনি বলছে হ্যাঁ করেছি, ধরো কত 6 মাস আগে আমি ওখানে শিফট করেছি। তো ওনার গলা শুনে কেমন যেন উইর্ড লাগলো। বললাম কি ওই সাইটে সব ঠিক আছে তো? উনি বল হ্যাঁ হ্যাঁ সাইটে ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থেকো। আমি বললাম এর মানে? আমি চিন্তা করলাম ওখানে মনে হয় কিন্তু ডেঞ্জারাস প্লেস, ওর ওখানে কাজ বাজ চলতেছে, ওর ওখানে যে কলিগরাও তো ভালো না, এই চিন্তা করলাম। তো আমি বললাম হোয়াটস রং ওখানে? কয় না অমন কিছু না, চিন্তা করো না, খালি এই তো অমন কিছু বললাম। তো এই কথার আমি অত গুরুত্ব দিলাম না। তো শনিবার শিফট শেষ, সোমবার দিন যে কথা সেই কাম, আমি উবের দিয়ে আমার শিফটের জন্য রওনা দিলাম। শিফটটা ছিল সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা। আর যেহেতু ব্যাংক হলিডে ছিল, রাস্তাঘাটে যানজট না থাকার কারণে আমি সাইটে যে পৌঁছালাম রাফলি 20 মিনিটস আর্লি। তো যেহেতু 20 মিনিট হাতে ছিল, আমি চিন্তা করলাম আমার সাথে ফ্লাস্ক করে কফি আছে, আর বিল্ডিং এর সামনে নোটিস করলাম একটা বেঞ্চ আছে। তো ভাবলাম ওই বেঞ্চে বসে কফিটা খেয়ে তারপরে ভিতরে যাব। তো বেঞ্চে বসলাম, ব্যাগ থেকে গরম কফি বের করে পান করা শুরু করলাম। বিল্ডিং এর দিকে তাকালাম, দেখলাম ওল্ড ব্রিটিশ আমলের রেড ব্রিক একটা বিল্ডিং, ভেরি সিমেট্রিক্যাল। মাঝখানে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের উপরে নোটিস করলাম একটা পাথরের একটা টাইলসে 1876 লেখা। এটা দেখার পরে আমি চিন্তা করলাম কত পুরানো একটা বিল্ডিং, না জানি কত হিস্টোরি, কত মানুষ আসা যাওয়া করছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কতই না কি এখানে হয়েছে। তো এটা চিন্তা করতে করতে যতই না বিল্ডিং এর দিকে তাকাচ্ছি, ভিতরে কেমন যেন একটা অস্বস্তি ফিলিং বাড়ছে, আনইজ, কেমন যেন লাগতেছে, ফিলিংসটা ভালো না। তো বিল্ডিং এর দিকে তাকাচ্ছি, ভালো মতন সব ডিটেলস গুলা দেখতেছি। 3 তলা একটা বিল্ডিং, চারোদিকে ঘাস, বড় বড় গাছ দিয়ে ঘেরা। তো আর বাতাসে গাছগুলো দুলছে। আর দেখলাম বিল্ডিংটা অন্ধকার, কেমন যেন একটা অন্ধকার ভাব দুইটার উপরে। তো ঘড়িতে তাকিয়ে দেখলাম 7টাও তো বাজে নাই, আর সানসেট হবে আরো রাফলি 1 ঘন্টা পরে। তো ভাবলাম মনে হয় গাছগাছালি তো, এর জন্য জায়গাটা একটু ডার্ক লাগছে। দেখতে দেখতে নোটিস করলাম ইস্ট উইং, আর কি ডাইন সাইডে যে বিল্ডিং এর ডাইন সাইড 3rd ফ্লোরটা অন্য ফ্লোরদের তুলনায় নতুন, এইটাগুলো নতুন লাগছে, আর কি রিনোভেটেড। তো চিন্তা করলাম ওখানে মানে রিনোভেশন চলতেছে, আমার একটা বলছিল রিনোভেশন কাজ, কোন কাজ, হোস্টেলটা খালি, এখন সিকিউরিটি অফিসাররা ছাড়া আর কেউ নাই। তো এইটা চিন্তা করলাম। তো দেখলাম প্রায় 7টা বেজে গেছে। তো ভিতরে রওনা দিলাম। ভিতরে যাওয়ার পরে ডিউটি ম্যানেজারের সাথে পরিচয় হলো। তিনি বাঙালি একটা আঙ্কেল। তো আমরা মোট ছিলাম 4 জন, আমি আর একটা কলিগ, ডিউটি ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট। তো আমাদেরকে শিফটটা বুঝিয়ে দিল। আমাদের কাজ বেশি না, প্রত্যেক 45 মিনিট পর পরে একটা পেট্রোল দিতে হবে। আমাকে দেওয়া হলো ইস্ট উইং, যে ডাইন সাইডের বিল্ডিংটা, আর আমার কলিগকে দেওয়া হলো লেফট উইং, আর কি লেফট সাইড, ওয়েস্ট উইং।
তো আমাদের কাজ ছিল সিম্পল, পেট্রোল করা, প্রত্যেক 45 মিনিট পর পর প্রত্যেকটা ফ্লোরে হাইটে দেখা সব ঠিক আছে নাকি, জানলার দরজা সেন্সর গুলা কাম করতেছে নি। আর আমাদেরকে একটা কি কার্ড দেওয়া হলো, প্রত্যেক ফ্লোরে একটা রিডার আছে, আমাদের ওখানে পাঞ্চ করতে হবে। তো এটা পাঞ্চ করলে ওরা বুঝবে যে আমরা পেট্রোল করতেছি। আর লাস্ট থিং আমাদের রেডিও দিল। তো রেডিও গুলা দেখে আমি একটু সারপ্রাইজ হলাম, কারণ রেডিও গুলা ছিল ভেরি হাই এন্ড এক্সপেন্সিভ রেডিওস। সিকিউরিটি যারা কাজ করে তারা জানে যে রেডিও সব সাইটেই দেয়, কিন্তু এই রেডিও গুলা একটু বেশি এক্সপেন্সিভ আসছিল এই সাইটের জন্য, কারণ ছোট একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং। তো আমি চিন্তা করলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, তো আমার বুঝতে দেরি হলো না, এটি ভেরি এক্সপেন্সিভ, রাফলি 700-600 পাউন্ড ইচ। তো আমি চিন্তা করলাম 10 কিলোমিটার রেডিয়াসের এই রেডিওগুলোই কিসের জন্যই না দরকার এত ছোট বিল্ডিং এর জন্য। তো আমি একটা কমেন্ট করলাম, ওয়াও দিস আর গ্রেট হেভি ডিউটি রেডিয়াস। তো এই বাঙালি যে সুপারভাইজার আমার বললো ইয়েস, হ্যাঁ, কারণ আমার অন্যগুলো রেডিও ইউজ করলে এই সাইটে বেশি ভালো কাম করে না, তো ডিস্টার্ব দেয়, তো আমাদের এটি ইউজ করতে হবে। তো আমি একটু চিন্তা করলাম, ওকে ঠিক আছে, দ্যাটস কুল। তো আমি রেডিও নিলাম, কি কার্ড নিলাম, আর আমার ইস্ট উইং এর জন্য, বিল্ডিং এর যে ডাইন সাইডের জন্য রওনা দিলাম। লম্বা একটা করিডোর ডাইনে বামে রুম, আর করিডোরের শেষে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই স্টায়ার্স এর পাশে একটা টেবিল চেয়ার বসানো, আর ওখানে আমি আর কি ওইটাই আমার ওখানে বসে আমি শিফটটা করব। তো টেবিলে আমার ব্যাগ রাখলাম, কফি রাখলাম, আর আমার শিফট শুরু করলাম। শিফটটা ভালোই যাচ্ছিল, প্রত্যেক 45 মিনিট পর পর আমি পেট্রোল দিতেছিলাম, আর কাজটা কোয়াইট ইজি, কোনো রিল্যাক্সিং, কোনো অত টেনশন নাই, খালি যাব, কাট পাঞ্চ করবো, এসে পড়বো। তো সব ঠিকই আছিল। তারপর ঘড়িতে সময় 3:15, আরেকটা পেট্রোলের টাইম হয়ে গেল। তো কি কার্ড নিয়ে আমি রওনা দিলাম। লেভেল 1 ক্লিয়ার, লেভেল 2 ক্লিয়ার। তারপরে আমি লেভেল 3 জন্য রওনা দিলাম। লেভেল 3-তে এবার আসার পরে কেমন যেন একটা অনুভূতি হলো। ওই যে বাইরে বসে যে বিল্ডিং এর দিকে তাকিয়ে আমার ভিতরে কেমন একটা ডিপ্রেশন, স্যাডনেস, আনহ্যাপিনেস ফিলিংটা আবার এসে পড়লো। আমি চিন্তা করলাম, এটা তো একটা নতুন ফ্লোর, রিনোভেটেড, কিন্তু কেমন যেন হাহাকার, নীরব একটা পরিবেশ। তো বেশি না চিন্তা করে আমি লম্বা করিডোরে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি, আর অটোমেটিক লাইটটি চলে উঠতেছে, সামনে অন্ধকার, পিছে লাইট। তো হাঁটতে হাঁটতে করিডোরের মাঝ বরাবর যখন আসলাম, হঠাৎ করে আমার নাকে একটা স্ট্রং ধোঁয়ার গন্ধ আসলো, কি যেন চলছে, কি যেন বার্নিং হচ্ছে। তো আমি তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যে দরজা আমার পাশে ছিল ওইটারে তাড়াতাড়ি খুলে ভিতরে ঢুকে দেখলাম কিছুই নাই, রুমটা পুরা খালি, ফার্নিচার এখন তো কিছুই রাখা হয় না। তো আমি অবাক হলাম, কারণ আমি শিওর ওই গন্ধটা এখন আমার নাকে বেজে আছে। তো আমি তাড়াতাড়ি রেডিও অন করলাম আর বললাম, কন্ট্রোল প্লিজ, আর ইউ রিসিভিং, ক্যান ইউ চেক লেভেল 3 সেন্সর্স? কন্ট্রোল, হ্যালো, কন্ট্রোল, রিসিভিং। রেডিওর দিকে তাকালাম, দেখলাম রেডিওটা কেমন কাম করছে না। আমি কোয়াইট অবাক হলাম, কারণ এটি ভেরি হাই এন্ড রেডিওর স্ক্রিনটা কেমন যেন জাম্পিং করতেছে। আপনারা মনে জানেন, যখন টিভি ও মনিটরের ভিডিও কেবলটা যদি একটু লুজ হয়ে যায়, স্ক্রিনটা কেমন যেন জাম্পিং করে, কালার চেঞ্জ হয়, সেমনই এই রেডিওর স্ক্রিনটা আমার করতেছে। তো আমি আর একটু অবাক হলাম। তো যেহেতু আমি এই ধোয়ার গন্ধ পেলাম, তো তাড়াতাড়ি করে আমার কন্ট্রোল রুমে যেতে হবে। তো আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে নিচে কন্ট্রোল রুমে এসে বললাম, প্লিজ ক্যান ইউ চেক দ্য কার্বন মনোক্সাইড সেন্সর লেভেল 3 ইস্ট উইং, মেবি দেয়ার ইজ আ ফায়ার। তো ওরা
তাড়াতাড়ি চেক করলো, সেন্সর দেখলো, ফায়ার সেন্সর, কার্বন মনোক্সাইড সেন্সর দেখলে এখানে কিছু নাই। তো আমি বললাম আই এম শিওর আই স্মেল সামথিং। তারপরে বললো ও নো। তারপরে ডিউটি যে ম্যানেজার ছিল বাঙালি, আমাকে বললো ও মেবি ওইটা ভুল তোমার মনে ভুল হয়েছে, মনে হয় বাইরে জানলা কোনো জানলা খোলা আছে, তো ওইখান থেকে বাইরে কেউ স্মোক করতেছে, ও বারবিকিউ করতেছে, ওইটার গন্ধ শুনেছ। তো আমি বললাম না, এটা তো ইম্পসিবল, আমি পেট্রোল দিচ্ছি, প্রত্যেক ফ্লোরের জানলা তো আমি লক করে দেখছি, সব লক করা। তারপরে ডিউটি ম্যানেজার বললো ওইটা কিছু চিন্তা করো। তারপরে আমি আমার রেডিওটা দেখালাম, বললাম দেখো আমার রেডিওটা কিন্তু কাম করছে না। তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট আর ডিউটি ম্যানেজার একে অপর আর কি তাকালো। আমি চিন্তা করলাম ওরা কি আবার মনে করবে নি আমি আবার এই রেডিওটা ভাঙছি নাকি। তারপরে একটু পরে ম্যানেজার আমার দিকে তাকিয়ে বলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, মনে হয় তোমাকে একটা ফল্টি রেডিও দেওয়া হচ্ছে, নাও এইটা আরেকটা নিয়ে যাও। আর শোনো, তোমার ওই লেভেল 3টা পেট্রোল করা আজকে আর দরকার নাই, ওইটা তো খালি আছে, ওইটা নয় বাতি দাও পেট্রোল থেকে, লেভেল 1 আর 2 করে এইটাই ঠিক আছে। এই কথাটা শোনার পরে আমার ভিতরে কেমন যেন একটু খটকা লাগলো, কারণ আমি তো প্যারানরমাল আর এইসবের সাথে একটু পরিচিত। তো আমার বুঝতে দেরি হলো না যে সামথিং মাস্ট বি রং হিয়ার, এখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা আছে। আর আকবর ভাইয়ের কথাটা মনে পড়লো, ওই যে আমার নাইজেরিয়ান কলিগ যে আমারে বলছিল বি কেয়ারফুল। তো আমি চিন্তা করলাম আজকের মতো শিফটটা শেষ করে পরশু আকবর ভাইয়ের থেকেই পুরো ঘটনাটা জেনে নিব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি জেলা দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটি শহর গঙ্গারামপুরে থাকি। ভূত.com পরিবার এবং রাসেল ভাই আশা করি সকলেই ভালো আছেন। এবার চলে আসি আজকের যে ঘটনার কথা বলবো সেই ব্যাপারে। ঘটনাটি ঘটেছিল আমার শাশুড়ি মায়ের সাথে, আর তাও প্রায় 35-40 বছর আগের ঘটনা এটি। শাশুড়ি মায়ের কাছে আমি যেভাবে শুনেছি সেটা আমি নিজের ভাষায় বলছি। আমার শাশুড়ি মা প্রথমবার যখন প্রেগনেন্ট ছিলেন তখনকার ঘটনা এটি, এবং এই ঘটনাটি ঘটে বালুরঘাট হসপিটালে। বালুরঘাট হসপিটাল মানে আমাদের জেলার যেটা সদর শহর, সেই শহরের যে সদর হসপিটাল সেখানকার ঘটনা এটি। আমার শাশুড়ি মা তখন 6 বা 7 মাসের প্রেগনেন্ট, এবং কিছু শারীরিক জটিলতার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। সে সময় চিকিৎসা ব্যবস্থা বা হসপিটালের চেহারা আজকের মতো এতটা ভালো ছিল না। যথারীতি বেশ কয়েকদিন আমার শাশুড়ি মাকে হসপিটালে থাকতে হয়। এখনকার দিনের মতোই ওই সময়ও রুটিন মাফিক ব্রেকফাস্ট, দুপুরের মিল এবং রাতের ডিনার নির্দিষ্ট সময়ে দেওয়া হতো, এবং পেশেন্ট পার্টির সাথে যারা থাকতো আর কি, মানে পেশেন্টের সাথে যারা থাকতো তাদের মধ্যে কেউ গিয়ে সেই খাবারটা নিয়ে এসে পেশেন্টকে খাওয়াতেন। সেরকম ভাবেই দিন চলছিল আর কি। এর মধ্যে যখন আমার শাশুড়ি মা কিছুটা সুস্থ হয়ে ওঠেন তখন নিজে গিয়েই খাবার আনতে শুরু করেন। হসপিটালের যে ম্যাটারনিটি ওয়ার্ডে তিনি থাকতেন সেখান থেকে একটি প্যাসেজের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হতো। একদিন আমার শাশুড়ি মা ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন একজন মহিলাকে তিনি সেখানে দেখতে পান। কিছুটা পাগলের মতো তার আচরণ, গায়ের কাপড় চোপড়ও বেশ ময়লা, এবং সেই মহিলা একাই ওই প্যাসেজের এক কোণায় পড়ে থাকতেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেই তার কাছে খাবার টাবার চাইতেন। সেরকম ভাবেই আমার শাশুড়ি মায়ের কাছেও ওই মহিলা খাবার চায়। সে সময় আমার শাশুড়ি মায়ের কাছে খাবার না থাকায় তিনি নিজের ওয়ার্ডে এসে বেডের পাশে রাখা কিছুটা দুধ এবং বাড়ি থেকে নিয়ে যাওয়া খই মিশিয়ে একটি পাত্রে করে ওই মহিলাকে খেতে দিয়ে আসেন। যাই হোক, পরে ওয়ার্ডের অন্যান্য পেশেন্টদের কাছে
আমার শাশুড়ি মা ওই মহিলার ব্যাপারে যখন জিজ্ঞেস করেন তখন তারা বলেন যে ওই মহিলা নাকি নিজের বাচ্চা নষ্ট করতে চেয়েছিলেন এবং তার জন্য কিছু গাছের শেকড় বাকড় খেয়েছিলেন এবং তারপর থেকে তিনি প্রচন্ড অসুস্থ। আর হসপিটালের ডাক্তার, নার্স তারা কোনো রকম তার দায়িত্ব নিতে চাননি। এমনকি তার যে হাজবেন্ড সেও তাকে ওখানে রেখে চলে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, সে নিতেও আসেনি তাকে। যাই হোক, তখন থেকেই ওই মহিলাটি নাকি ওই হসপিটালের ওই প্যাসেজেই পড়ে থাকে, কেউ খেতে দিলে খায়, না হলে সারাদিন ধরে কান্নাকাটি করে শুয়ে থাকে। তো এসব শুনে আমার শাশুড়ি মা বেশ কষ্ট পান এবং এরপরে বেশ কয়েকদিন এভাবেই তাকে মাঝে মধ্যে খাবার টাবার দিয়ে আসতেন। এবার আসি মূল ঘটনায়। বেশ কিছুদিন পর আমার শাশুড়ি মা আবারও ওই মহিলাকে দুধ আর খই দিয়ে আসেন এবং তারপর ওয়ার্ডে এসে নিজের বেডে শুয়ে পড়ে। সেদিন রাতের দিকে আমার শাশুড়ি মায়ের চোখ হঠাৎ নিজের বেডের উল্টো দিকে যে ভেন্টিলেটর ছিল তার পাশে যে একটি কাঁচের জানালা ছিল সেখানে যায় এবং তিনি খেয়াল করেন যে ওই মহিলা কাঁচের মধ্যে মুখটা চেপে তার দিকে তাকিয়ে অদ্ভুত কিছু মুখভঙ্গি করছে। তখন আমার শাশুড়ি মা এতে বেশ ভয় পেয়ে যান এবং উনি হাত দিয়ে ওই মহিলাকে ওখান থেকে চলে যেতে বলেন। ইন দ্য মিন টাইম পাশের বেডে একজন বয়স্ক মহিলা অ্যাডমিট ছিলেন। তিনি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেন, তুমি কার সাথে কথা বলছো জানালার দিকে তাকিয়ে? তখন আমার শাশুড়ি মা নর্মালি ওই বয়স্ক মহিলাকে জানান যে ওই পাগলি মহিলাটি কাঁচের জানালায় মুখ দিয়ে আমাকে ডাকছে, ওকেই যেতে বলছি। এটা শোনার সাথে সাথে ওই বয়স্ক মহিলা আমার শাশুড়ি মাকে বলেন যে তুমি আমার বেডে একটু এসো তো, আমার শরীরটা ভালো লাগছে না। তো আমার শাশুড়ি মা তখন উঠে গিয়ে ওই পাশের বেডের মহিলার কাছে যান এবং তখন ওই বয়স্ক মহিলা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু জানো না? আমার শাশুড়ি মা তখন বলেন যে কোন ব্যাপারে? ওই মহিলা তখন বলেন যে আজ বিকেল নাগাদ ওই পাগলি মহিলাটি মারা গেছে, মরার সময় খুব চিৎকার করে নাকি জল চাইছিল। তো এটা শোনার সাথে সাথে আমার শাশুড়ি মা বুঝতে পারেন যে এটা প্যারানর্মাল কিছু একটা ঘটছে এবং তিনি এতটাই ভয় পেয়ে যান যে তার প্রচন্ড বমি হতে শুরু করে। আমার শাশুড়ি মায়ের কথায় উনি পরে আমাকে যেভাবে বলেছেন যে সেদিন উনি খুব সামান্য পরিমাণে দুধ খেয়েছিলেন, কিন্তু যে পরিমাণে তার বমি হচ্ছিল এবং বমির সাথে শুধু দুধ বেরোচ্ছিল সেটা অস্বাভাবিক একটা পরিমাণ এবং তিনি প্রচন্ড অসুস্থ বোধ করেন। আমার শাশুড়ি মায়ের তখন মনে হতে থাকে যে তিনি দুপুরে যে পরিমাণ দুধটা ওই পাগলি মহিলাকে খেতে দিয়েছিলেন সেটাই এখন তার মুখ দিয়ে বেরোচ্ছে। আর যেহেতু ওই মহিলাকে তিনি শুধু দুধ আর খই দিয়ে এসেছিলেন কিন্তু জল দিতে ভুলে গেছিলেন, তাই মারা যাওয়ার পরেও হয়তো তার আত্মা জল চাইতে তার কাছে এসছে। যাই হোক, এই ঘটনা এখানে শেষ হয় না। এই প্রচন্ড শকে আমার শাশুড়ি মায়ের মিসক্যারেজ হয় এবং তার গর্ভের বাচ্চাটি নষ্ট হয়। এখানেও ঘটনা শেষ নয়। আমার শাশুড়ি মা আজও টিল ডেট কোনো একা ঘরে থাকলে ওই মুখটাই নাকি তার দিকে অপলক চেয়ে থাকে এবং সেটা যে কোনো জায়গায়, যে কোনো শহরে, যে কোনো বাড়িতে ঘটে। এই ধরনের ঘটনাটা রিপিট হয়। একা ঘরে থাকলেই বেশ রাতের দিকে আমার শাশুড়ি মা ওই মুখটা দেখতে পান এবং একইভাবে কাঁচের মধ্যে বা জানলা দিয়ে উঁকি মেরে তার দিকে তাকিয়ে থাকে ওই মুখটি এবং হাত পা নাড়িয়ে কিছু বলতে চায় এবং সাথে ওই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা হয় আর কি। তাই এখন আমার শাশুড়ি মা কোনো মতেই কোথাও কোনো হোটেল বা রিলেটিভের বাড়িতে গিয়ে কখনোই একা ঘরে থাকতে পারেন না। যাই হোক, এটাই ছিল আমার আজকের ঘটনা। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার শাশুড়ি মায়ের জন্য প্রার্থনা করবেন যাতে তাকে আর এসব এক্সপিরিয়েন্স না করতে হয় ভবিষ্যতে। যাই হোক, টাটা। Spirit,
be here with me. এখন যেটা করব সেটা হচ্ছে আর কোনো কথা না বলে সরাসরি চলে যাব আফনান ভাইয়ের ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি সেই ঘটনাটি, যেখানে আফনান ভাইয়ের সঙ্গে আছেন হেমন্ত দা ফ্রম রাজবাড়ী। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল লিসেনার্সদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আপনাদের কাছে এই মুহূর্তে আমি চমৎকার একটি স্টোরি শেয়ার করব। কি অবাক হচ্ছেন? আমি বলবো না লিসেনার্স, এবার আমি বলবো না, আমার মুখ দিয়ে বলবো না, এবার যার সঙ্গে ঘটেছে উনি নিজেই ঘটনাটি শেয়ার করবেন, বাট আমি ওনার সাথে আছি। আপনারা এর আগেও দেখেছেন যে আমরা ফেসবুক লাইভ এসেছিলাম, সেখানে লোকোশেডের পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেক হন্টেড একটি জায়গা। এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এই রেকর্ডিংটা করার সময় এখন কিন্তু রাতের বেলা, এবং সেই লোকোশেডের কাছে আমি বসে আছি, একদম রেলের পাশে, এবং যে দাদার সঙ্গে ঘটনাটি ঘটেছে তাকে নিয়ে আমি আর তিনি বসে আছি। দাদার মুখ থেকেই আপনারা তার ঘটনাটি শুনবেন। তবে জায়গাটি আমি বলে দিচ্ছি, একটি জায়গা শুধু বলতে পারবো না, সেটা আমি বলে দেব যে কোন জায়গাটা আমি বলতে পারছি না। এটি রাজবাড়ী জেলার বিনোদপুর এরিয়ায় ঘটে যাওয়া ঘটনা, এবং বিনোদপুর এরিয়ায় একটি পল্লী আছে, এটাকে বলে বিবেকানন্দ পল্লী। এই বিবেকানন্দ পল্লীরই একজন দাদার সঙ্গে ঘটনাটি ঘটেছে। দাদা কালচারাল বিভিন্ন বিষয় সহ সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পরিচিত একটি মুখ, যার কারণে উনি ওনার নামটি বলতে নিষেধ করেছেন। জাস্ট ওনার নাম না বলার শর্তে উনি গল্পটি আমাদের কাছে শেয়ার করতে চেয়েছেন। তবে এতটুকু বলবো লিসেনার্স, আমরা এই এলাকায় একজন বিশেষ ব্যক্তির আমি ভিডিও ইন্টারভিউ নিয়েছিলাম, ইতিমধ্যে তার ছবিও আপনারা দেখেছেন, বিপ্লব দা। বেসিক্যালি বিপ্লব দার কাছ থেকেই ঘটনাটি সূত্রপাত বলতে মানে তার মাধ্যম দিয়েই আমরা এই দাদার সন্ধান পাই, ওনারই আত্মীয়। তো তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করার পর বেশ অনেক কাঠখড় পোহানোর পর দাদাকে পেয়েছি তার গল্পটি শেয়ার করার জন্য। তা লিসেনার্স, আর কথা নয়, সরাসরি দাদার সঙ্গে কথা বলবো। দাদা কেমন আছেন? জি দাদা, ভালো আছি। দাদা, একটি ঘটনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করার কথা বলেছিলেন, যেটি অনেকদিন আপনার ছোটবেলা থেকেই, যেটা মানে সূত্রপাত। হ্যাঁ দাদা, এই ঘটনাটি একদম শুরু থেকে এখন পর্যন্ত যেটা হচ্ছে সেটা আপনি যদি আমাদের লিসেনার্সদেরকে একটু বলেন। জি অবশ্যই। আসলে ঘটনা আমার আজ থেকে 12-13 বছর আগের ঘটে যাওয়ার ঘটনা। আমি রীতিমতো তখন ছোট, তখন আমার বয়স 14-15 বছর বয়স। তো ঘটনাটা ঠিক আমার বাসার সামনেই ঘটে যাওয়া। একদিন সকাল 10টা নাগাদ এক মহিলা তার বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, বাচ্চাটা খুবই অসুস্থ, তিনি আমার বাসার সামনের দিকে যাচ্ছিলেন রিক্সা করে। ঠিক আমার বাসার সামনে এসেই বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে, বাচ্চাটা খুব অসুস্থ বোধ করলে, তার আম্মুর রিক্সাদার আমার বাসার সামনে থেকে আমার আম্মুকে ডেকে, মানে আম্মু ঠিক ওইখানেই দাঁড়িয়ে ছিল দরজার সামনে, তো আম্মুকে ডেকে বলে যে আমাকে একটু পানি দেবেন, আমার বাচ্চাকে একটু পান করবো। তো আমি ওইখানে দাঁড়ানো, ওইখানে আরো 2-1 দাঁড়ানো ছিল। তখন আম্মু দৌড়ে গিয়ে টেবিল থেকে পানি নিয়ে এসে দেখে যে বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে ওনার আম্মু খুব কান্নাকাটি করে। আমি ওখানে দাঁড়ায় থাকা অবস্থা, তো বাচ্চা মরে যাওয়াটা দেখে আমিও ওইখানে খুব আবেগী হয়ে পড়ি। খুব মানে আমি খুব ডিপলি ভাবে ওই বাচ্চার দিকে তাকিয়ে থাকি। মানে আপনার চোখের সামনে কিন্তু মারা গেল? হ্যাঁ, আমার চোখের সামনেই মারা গেছে। তো আমি বাচ্চার দিকে একভাবে তাকিয়ে থাকি, আমার ভিতরে কেমন জানি একটা কাজ করে, কেমন জানি এক ধরনের খুব আবেগী কাজ করে, যার জন্য আমি ওইখান থেকে আর সরে যেতে পারিনি। ওইখানে আম্মু তখন এসে কান্নাকাটি শুরু করে দেয় যে কি ব্যাপার, আমি কিভাবে কেমন কি হয়ে গেল আর কি।
যে উনি নিজে পানিটা এগিয়ে দিলেন, কিন্তু আসলে সেটা আর ওই বাচ্চার ভাগ্যে জুটলো না। এটা কিন্তু যে কারো ক্ষেত্রেই একটা মনে একটা যে আমি মানে এত কষ্ট করে আমার চোখের সামনে মারা গেল, আমি পানি আগাই দিলাম, অথচ বাচ্চাটা সেটা খেতেও পারলো না বা মারা গেল। আসলে কিন্তু একটা আমু সেটাই ভাবছিল যে আমি কি পানি নিয়ে আসতে কি লেট করে ফেললাম, বা পানিটা সময় মতো না পাওয়া যায় কি বাচ্চাটা মারা গেল, মানে এরকম অনেক অনেক চিন্তা ভাবনা আমু হয়ে যায়। আমু কান্নাকাটি করে ও, আর তার মাকে তো সামলানোই যাচ্ছিল না, খুব মানে কান্নাকাটি করে পাগল হয়ে গেছিল। তো লোকজনের সবাই বোঝায় টোঝায়, দেখা যাচ্ছে ওই বাচ্চার মা রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে কান্নাকাটি করতে করতে। তখন সবাই আবার তার মাথায় জল টল দিয়ে তাকে সুস্থ করে দেন। আমাদের এখান থেকে 2 ইয়াং ছেলে এই মহিলাটাকে রিক্সা করে বাচ্চা সহ তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। ঠিক সেই দিন না, তার 2 দিন পর, ঠিক তার 2 দিন পর আমি ওই বাচ্চার ওই স্বপ্ন দেখি। ঠিক ওই বাচ্চারই স্বপ্ন আসে আমার ঘুমন্ত অবস্থায়। তো তখন আম্মুর সাথে ঘুমাই আমি। আম্মু আমার ডান দিকে, আর ঠিক বা দিকে সে বাচ্চা এমন ভাবে শুয়ে আছে যে একদম রিয়েল একটা বাচ্চা, জীবিত একটা বাচ্চা শুয়ে সে খেলা করছে, এরকম একটা অবস্থা। তো ঘুমের মধ্যেই আমি এই জিনিসটা অনুভব করতে পারি। আমি আবার বাম হাতটা তার শরীরের উপরে দিতেই আমার হাতটা তার গায়ের উপর পড়ে। তো ওইভাবে বাচ্চা হামুগুড়ি দিয়ে আস্তে আস্তে করে আমার শরীরের উপরে আসে, আমার শরীরের উপরে এসে খেলা করছে। তখন কেমন জানি আমার শরীরে একটা মানে ওই কি বলবো, ওই যে অবশ হয়ে যায় না শরীরটা, মানে একদম মানে প্যারালাইজড এর মতো হয়ে গেছে, অবশ। আপনি কোনো কিছু নাড়াতে পারছেন না, কিছু বলতেও পারছি না, হাত পা নড়াতেও পারছি না। হ্যাঁ, আমি যে আম্মুকে ডাকবো বা আম্মুকে আমি ডেকে যে বলবো যেরকম হচ্ছে আমার সাথে, আমি সেটাও পারছি না। আস্তে 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 আমার ঘুম ভেঙে যায়। আমি আসলে রীতিমতো আমি ভগবানের নাম নেই। হ্যাঁ, আমার গুরুদেব দিয়ে একটা মন্ত্র, সেটাকে আমি জপ করতে থাকি। দেন হুট করে আমার ঘুমটা ভেঙে যায়। এটা ছিল মোটামুটি প্রথমে একদম ফার্স্টের দিকে, ফার্স্টে হলো। আচ্ছা, এরপরে আমরা মানে দেব ফার্স্টে তো কিন্তু স্বপ্নেই আসছিল, ফার্স্টে স্বপ্নে আসছিল, কিন্তু আপনার মনে হচ্ছিল ঘুমের মধ্যে আপনি এক পাশে হাত দিয়েছেন, মনে হচ্ছে যে সেই বাচ্চাটি পাশে শুয়ে আছে। হতেও পারে সেটা সত্য, আমরা পরে আরো ঘটনা সামনে আছে সেদিকে চাই। তারপরে কি হলো দাদা? তারপর আমার এরকম মাঝে মধ্যে স্বপ্নগুলো আসে, মাঝে মধ্যে এই ধরনের বাচ্চা সে আমার স্বপ্নে আসে, আমার সাথে খেলা করতে যাচ্ছে। হ্যাঁ, সে টিকটিকের মতন শৈলে আমার বয়ে হেঁটে দেখা যাচ্ছে আমার গায়ের উপরে খেলা করছে। ঠিক ছোট বাচ্চা যেভাবে মানে একজনকে দেখে খেলা করে, বা একটা ব্যক্তি যখন একটা বাচ্চাকে খেলা করায় সে তার সাথে খুব মিলজুল করে খেলাধুলা করে, এরকম একটা অবস্থা। রীতিমতো যখন আস্তে আস্তে আমি বড় হচ্ছি, সেও আমার সাথে বড় হচ্ছে, আজ পর্যন্ত আমি তার ওই স্বপ্নটা দেখতে পাই। মানে এখন পর্যন্ত, মানে আপনি এই যে দীর্ঘ, আপনি বলছেন যে প্রায় 14-15 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, ওই সময়ে থেকে আজ থেকে 14-15 বছর পরে ওই বাচ্চাটি ঠিক যতটুকু বড় হওয়ার কথা ছিল, আস্তে আস্তে ঠিক সেভাবেই কিন্তু সে বড় হচ্ছে, সেভাবে বড় হচ্ছে, এবং আপনার সাথেও সে খেলছে এবং রাতের বেলা ঘুমের মধ্যে আপনি বলছিলেন যে ঠিক যেমন দেয়াল বেয়ে টিকটিকি গুলো উঠে যায়, ওইভাবে আপনার পা থেকে বুক অবধি ওইভাবে চলে আসে এবং সে আপনার সঙ্গে আবার স্বপ্নের মধ্যে খেলাও করে, এবং এখনো সেটা ঘটে চলছে। জি, সেটা এখনো ঘটে। রীতিমতো সে অনেকটা বড় হয়ে গেছে, সে বড় হয়েছে আসলে, আকারে তার চুলগুলো বড় হয়েছে, এইগুলো আর কি অনুভব করতে পারি। তবে একটা ঘটনা, মানে আমি আজ পর্যন্ত তার এই মুখটা দেখতে পারিনি, মানে আমি তার সবকিছু অনুভব করতে পারি, হ্যাঁ, তার ফেসটা আমি কখনো দেখতে পারিনি ক্লিয়ারলি। মানে কি চুলে ঢাকা থাকে বা অন্য কোনো ভাবে, না কি কারণে? না, আমি ওইভাবে স্বপ্নকে দেখি, কিন্তু ওই ফেসটা কিন্তু আসলে ফেসটা ওইভাবে
চোখের সামনে আসে না। মানে সে আপনার সামনে আসলে তার চেহারাটা ধরা দিতে চাচ্ছে না? না, চেহারাটা কখনো ধরা দেয় না, শুধু আমি তাকে অনুভব করতে পারি সে আমার সাথে খেলা করছে। আর ঠিক যখন মানে সেম যখন একটা বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে খাটের উপরে ওঠে, হ্যাঁ, মানে যে ফিলটা মানুষ নিতে পারবে যে না একটা বাচ্চা খাটের উপরে উঠছে, সে আবার খাটের থেকে নেমে যাচ্ছে, হ্যাঁ, মানে আমি হচ্ছে ঘুমের অবস্থায় বুঝতে পারি, আগে বুঝতে পারি যে সে এখন খাটের উপরে হেঁটে আসছে, সে আমার কাছে আসবে, এখন সে আমার কাছে আসতেছে। মানে আপনি মানে মনে হয় এটা বাস্তবই আর কি? মনে হয় যে একদম বাস্তব, আমি বাস্তবে শুয়ে আছি রিয়েলিটিতে, সে হেঁটে হেঁটে আমার কাছে আসছে, এখন সে আমার সাথে খেলা করবে। হ্যাঁ দাদা, আপনি তাকে এমনি একদম দেখা যাচ্ছে যে ঘুমে না বা আধো ঘুমেও না, কখনো কি ঘর এমন হয়েছে যে আপনি ঘরে একা আছেন তখন ফিল হয়েছে যে সে এসেছে? না না, এরকম সচেতন অবস্থায় আমি মানে আজ পর্যন্ত তাকে দেখিনি। তার মানে দাদা প্রায় এই যে 14-15 বছর ধরে আপনি এই বাচ্চাটার সাথে খেলা করছেন, এটা কিন্তু যদি নিছক স্বপ্ন হতো তাহলে কিন্তু হয়তো বা বড় জোর 2-3 বার হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে 14-15 বছর ধরে, এটা কিন্তু চারটিখানি কথা না। জি ভাই, এটাই। দাদা আর একটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটা আপনার সঙ্গে ঘটে চলছে, এটির কারণে আপনার ব্যক্তি জীবনেও বেশ কিছু প্রভাব পড়ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কোনো চেষ্টা করেছিলেন কিনা? হ্যাঁ, আমি এটার জন্য আমি খুলনা গিয়েছিলাম। খুলনায় একটা মন্দির আছে, ওইখানে নাকি একবার গেলে 3-4 বার যেতে হয়। তো এখানে প্রতি সপ্তাহে যেতাম, খুলনায় আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার যেতাম। তো এখান থেকে আমাকে একটা তাবিজ দেওয়া হয়েছিল। তাবিজ আমি যেদিন হাতে নেই আমি অসুস্থ পড়ে যাই। মানে তাবিজ নেওয়ার সাথে সাথে আপনি অসুস্থ? আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি তাবিজটা খুলে ফেলি। আমি তাবিজ খুলে ফেললে তো আম্মু আমাকে বলে যে তুই তাবিজ নিলে তুই অসুস্থ হয়ে যাস, তাহলে তাবিজটা তোকে দিব কিভাবে, গায়ে বাঁধবো কিভাবে? তো আম্মু বলতো যে আমি যে বালিশে যে বেডে ঘুমাতাম ওই বালিশের নিচে আর কি তাবিজটা রেখে দিত। আচ্ছা, হ্যাঁ, বালিশের নিচে তাবিজটা রেখে দিত আমার ঘুমন্ত অবস্থায়। তো এরকম 2 দিন আম্মু রেখেছে, তারপরে দিন তাবিজ গায়েব, মানে তাবিজই নাই, তাবিজ নেই। অদ্ভুত ব্যাপার। আম্মু আর তাবিজ খুঁজে পায় না, কি ব্যাপার, তাবিজ কোথায়? আমি বললাম তা তো আমি জানি না। আর আম্মু যে তাবিজটা বালিশের নিচে রাখতো সেটাও আমাকে জানানি। তো সেদিন বলে যে তাবিজটা আমি এখানে রেখে দিতাম কন্টিনিউ। হ্যাঁ, তুই ঘুমাইতে, তো ঘুমানোর আগে আমি এখানে তাবিজটা রেখে দিতাম বালিশের নিচে। তার মানে দাদা দেখা যাচ্ছে যে আপনি যখন ওই তাবিজটা শরীরে ফার্স্টের দিকে ব্যবহার করলেন তখন কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন। তার মানে বিষয়টা এমন যে যেই একটা সুপার ন্যাচারাল স্পিরিট আপনার সাথে রয়েছে, সে আপনার কাছ থেকে যেতে যাচ্ছে না এবং কোনোভাবে যে আপনি তাকে সরাবেন এটাও সে পছন্দ করছে। হ্যাঁ, সেই জিনিসটাকে সে কোনোভাবে একটা প্রক্রিয়ায় সে জিনিসটাকে নষ্ট করে ফেলছে। মানে সে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তারপর তাবিজই গায়েব, এবং এটা টোটালটা দেখা যাচ্ছে ওই তারই কারসাজি আর কি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। দাদা আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে ব্যক্তি জীবনেও এই বিষয়ের কিছু প্রভাব আপনি বলছিলেন পড়ছে, তো সেই প্রসঙ্গে আমরা ওইভাবে আলোচনা না করি, কিন্তু আপনি যদি সামান্য কিছু বলতেন, আমি ডিটেলসে যাব না, যদি সামান্য কিছু যে এমনি জীবনে আপনার কি ধরনের প্রভাব এটা রয়েছে ব্যক্তি জীবনের, যদিও এটা টোটালটাই ব্যক্তি জীবনের, স্পেশালি মানে কোন একটা বিষয় যদি আসলে আপনি ব্যক্তিগত যে ব্যাপারটা, মানে আমার লাইফে আমি কোনো রিলেশন, আচ্ছা, আমার কোনো রিলেশন আমি টিকে রাখতে পারি না। রিলেশনটা বলতে মনে করেন যে আপনার কোন ফ্রেন্ড সার্কেল বা কোনো যাদেরকে আপনি খুব বিশ্বাস করেন, দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনি বলছিলেন যে কোনো কারণে তারা মনক্ষুণ্ণ হয়, দূরে সরে যায়, মানে আপনি আসলে আমার মনে হয় যে আপনার সাথে যে আছে সে চায় যে আপনি খালি তার সাথেই বন্ধুত্ব করেন, আপনার অন্য কোনো বন্ধু না থাক, আপনার অন্য কোনো জগৎ না থাক, আপনার অন্য কোনো বন্ধু না থাক, সে হয়তো সেটাই চায়, যার কারণে
আপনার কাছের বন্ধুদেরকে কেন জানি তারা হয়তো বা দূরে সরে চলে যায়, এমনটা দেখ আমরা আশা করি আমরা ভূত.com এর সকল লিসেনার্স যারা আছেন সবাই দাদার জন্য দোয়া করবেন যে এই যে সমস্যাটি, যদিও তার সাথে যে ঘটনাটি ঘটে চলছে আজ প্রায় 14-15 বছর ধরে, ওনার বাহ্যিকভাবে বা শারীরিকভাবে ওরকম কোনো ক্ষতি কিন্তু কখনো করেনি, কোনো ক্ষতি করেনি, পারিবারিকভাবে ওরকম ক্ষতি করেনি। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে উনি যখন কোনো ওনার কাছের যদি কোনো বন্ধু বান্ধব যদি থাকে, এই বিষয়টি ওই সুপার ন্যাচারাল স্পিডটা পছন্দ করে না, চায় না যে সে আসলে কোনো মানুষের সাথে সে খুব বেশি বিশ্বাস করুক বা বন্ধুত্ব হোক, কারণ সে চায় যে তার সাথে শুধু বন্ধুত্ব থাক, তার সাথে শুধু খেলা করুক, এমন বিষয়টা সে চায়। তাছাড়া দাদার সাথে এখনো এটা ঘটে চলছে। শুধু তাই না, ফার্স্টের দিন দাদা বলছিলেন যে ফার্স্ট আপনার সাথে যেদিন কথা হয়েছিল ওই দিন রাত্রে আপনি স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, ওই দিন রাত্রে আপনি স্বপ্ন দেখেছেন যে একটা কোনো একটা সাইন দেখানোর চেষ্টা করছিল যে, হ্যাঁ, আমার মানে আমাকে একটা ইঙ্গিত দিয়েছে যে হয়তো বা এরকম কিছু হলে আমার মানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম কিছুটা যে সে আমার কোনো ফ্যামিলির কারো ক্ষতি করতে চাচ্ছে। আচ্ছা, আমি এই সমস্ত কারণেই দাদা আমি বেশ কিছু বিষয় আপনি আমাকে যখন বলছিলেন তখন আপনার নাম বা এই বিষয়গুলো আমি আর বললাম না, কিছু বিষয়ে এড়িয়ে গেলাম আর কি। তার সকল লিসেনার্সরা বুঝবেন যে আসলে মনে করুন লিসেনার যে আমরা একজনের সকল ডিটেলস বলে দিলাম, কিন্তু সেটা বলে দেওয়ার কারণে হয়তো আমরা একটু ভয় পেলাম, আমরা একটু মজা পেলাম, কিন্তু এর মাধ্যম দিয়ে কিন্তু একটা মানুষের আরো কিছু ক্ষতি হতে পারে। যখন আমি নিশ্চিত হব যে এটা ডিসক্লোজ বা প্রকাশের মাধ্যমে যদি ক্ষতি হতে পারে, তাহলে আমাদের কিন্তু সচেতন ভাবে সেই জিনিসটা এড়িয়ে যেতে হবে। এই জন্য কিছু কিছু জায়গায় লিসেনার্স আমি বিষয়গুলো এড়িয়ে গেলাম। আশা করি আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেন। লিসেনারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, ভূত.com লিসেনারদের উদ্দেশ্যে। আসলে আমি আমার সকল বন্ধুদেরকে বলবো যে আমার যে ঘটনাটা, এটা একদম আমার সাথে রিল ঘটে যাওয়াটা। তো এর আগেও ভাইয়ার সাথে আমি এই ব্যাপারে একটু কাজ করতে চেয়েছিলাম, তো সেটা আমি সেদিন একটা মাধ্যমে আমি একটা ইঙ্গিত পেয়েছিলাম, হ্যাঁ, যার কারণে আমি ভেবে আমার টোটাল পরিচয়টা আমি করতে পারিনি, ফেস করতে পারিনি বা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আপনারা কিছু মনে করবেন না, আর আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের এই ঘটনা আর ভাইয়ার এই চ্যানেলটা আপনারা মনোযোগ দিয়ে সবাই দেখবেন, শুনবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। লিসেনার্স আপনাদেরকে একটা কথা বলে দেই, সেদিন আমরা ফার্স্টে কিন্তু ভিডিও শুট করেছিলাম। ফার্স্টে এই মুহূর্তে যেখানে বসে আছি এই জায়গার রেলের পাশে এই জায়গায় দাঁড়িয়ে আমি, তারপর দাদা আর আমার বন্ধু জয়নাল আবেদিন বাবু ও ক্যামেরাতে ছিল, ভিডিও শুট করছিলাম। রহস্যজনক ভাবে আমাদের ভিডিওটা ওই সময় তেমন কোনো বাতাস না থাকলেও মারাত্মক ভাবে কিছু নয়েজ হচ্ছিল, এবং আমরা কিন্তু আমি রাসেল ভাইকেও সেই ভিডিওটা পাঠিয়েছিলাম। রাসেল ভাই বললেন যে এইটা বাতাসের শব্দ না, এটা অন্য কোনো শব্দ, এবং সেটা সাধারণত জ্যাক যদি লুজ হয়ে যায় এক ধরনের একটা খড়খড় শব্দ হয়, বিষয়টা এমন। কিন্তু আমি বারবার চেক করেছি দাদা, আমি কিন্তু বারবার চেক করেছি, কোনো ধরনের কোনো জ্যাক লুজ ছিল না। আমি এইখান থেকে আপনার ভিডিও শুট করে যাওয়ার পরে বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পরে আমি আবার করেছি, এবং তার একাধিকবার নাড়তে নাড়তে আমি মানে রেকর্ড করেছি, কোথাও কোনো সাউন্ড ছিল না। প্রথম শুটটা যখন আপনি সিঙ্গেলি যখন বললেন তখন কিন্তু প্রবলেম হয়নি। হ্যাঁ, ফার্স্টে যখন আমি কথা বলছিলাম শব্দ নাই, যখনই দাদা কথা বলা শুরু করেছে তখন থেকেই সমস্যা। এটা মানে আপনারা অবাক হবেন যে আমি পরে বাসায় গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে রেকর্ড করেছি, কোথাও কোনো সাউন্ড হয় নাই। কিন্তু দাদার সাথে যখনই আমি মানে কথা বলা শুরু করেছি, দাদা ঘটনার যখন মূল বিষয় দিকে ঢুকে যাচ্ছিলেন তখন প্রচন্ড শব্দ হচ্ছিল। এটা আমি রাসেল ভাইয়াকে পাঠিয়েছিলাম, কিন্তু সঙ্গত কারণে, যেহেতু দাদা নিষেধ করেছেন, সঙ্গত কারণে সেটা আমরা ডিসক্লোজ করতে পারছি না। এটা আমার কাছে খুবই রহস্য লেগেছে দাদা। আর একটা বিষয়, বিপ্লবদার যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম এই যে কালী মন্দিরে বসে, তখনও এক ধরনের শব্দ শুরু হয়েছিল কিন্তু পরে আর হয় নাই। তখন শুরু হয়েছে কিন্তু পরে হয় নাই, যার কারণে আমরা ভিডিওটা সেন্ড করতে পেরেছি, বা এটা প্রকাশের যোগ্য হবে, নাহলে কিন্তু ওটা অসুবিধা হইতে হবে। 25-26 মিনিটের একটা ইন্টারভিউ পুরোটাই নষ্ট হয়ে যেত। লিসেনার্স, তো আসলে আমি এই ভিডিওগুলো করতে গিয়ে এক জায়গা আমরা ড্রোন উড়াতে পারছিলাম না কবরস্থানের উপর দিয়ে। তারপরে সেই কবরস্থানে একটা বড় তাল গাছ ছিল, আমাদের ড্রোন সেই তাল গাছের উপরে ক্র্যাশ করেছিল। তারপরে সেদিন দাদার ইন্টারভিউ ভিডিও নিতে গিয়ে সাউন্ডের মারাত্মক সমস্যা হয়েছে। এটা টেকনিক্যাল প্রবলেম না, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম না। তো এই ধরনের সমস্যা কিন্তু আমি কন্টিনিউ ফেস করছি,
এবং আপনারা অবাক হবেন, এটা আমি কন্টিনিউ ফেস করছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদেরকে আরো চমৎকার চমৎকার লোম দাঁড়িয়ে যাওয়া এবং রক্ত হিম করা কিছু স্টোরি আপনাদেরকে আরো ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং ভূত এফএম এবং ভূত.com এর সকল শ্রোতা সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের সাথে। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা কারো থেকে শুনি, যারা দেখেছে সেগুলো শুনে বিশ্বাস করি, কেউ দেখে বিশ্বাস করে, আবার অনেকে এই ঘটনাগুলো শুনে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে। অনেক ঘটনা আছে যেগুলো আমরা বিশ্বাসই করতে চাই না। আজকে আমি একটি ঘটনা শেয়ার করব যেটা আমার পরিবারের সাথে সম্পর্কযুক্ত। দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলে আসছে। তো শুরু করছি আমার আপুর সমস্যা দিয়ে, যেটা সম্পর্কযুক্ত। সে আমার ফুফাতো বোন হয়। তো আমার আপু যখন 13 বছর 14 বছর তখন থেকে সমস্যাগুলো হয়। সে যখন রাতে বাথরুমে যেত, সে হঠাৎ দেখা যাচ্ছিল অজ্ঞান হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যায় না। বাথরুমে যে দেখা যায় যে ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক সময় দেখা যাচ্ছিল রাতে ঘুমিয়েছে, তার হাতে বিভিন্ন আঙ্গুলের আঁচড়ের দাগ। ঘুমের ভিতরে তাকে কেউ ডাকে, কোনো আচ্ছা মূর্তি তার নাম ধরে ডাকতে থাকে। তো এই সমস্যাগুলো অনেক আগে থেকে চলে আসছে। বিভিন্ন সময় আমরা ধর্মীয় বিভিন্ন সমাধান করার চেষ্টা করেছি, বিভিন্ন তাবিজ করেছি, সেগুলো কিছু সময় বন্ধ থেকেছে সমস্যাগুলো, আবার কিছু সময় পরপর তাবিজ নষ্ট হয়ে যাচ্ছিল, আবার সমস্যাগুলো পুনরায় চালু হচ্ছিল। আমরা বিভিন্নভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমার চাচুরা বিভিন্ন সময় তাকে মানসিক রোগের ডাক্তারের কাছে দেখিয়েছে। ডাক্তার অনেক ওষুধ প্রেসক্রাইব করেছে, যেগুলো খেয়েও দেখা যাচ্ছিল কোনো সমাধান হচ্ছিল না। তাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছিল বেশি বেশি করে। ট্রিপটিন 25 mg সে 4টা খেত, সাথে রিবোট্রিল 0.5 দুটো খেত। তার রাত্রে ঘুমতো না। ঘুমের ভিতরে সমস্যাগুলো হতোই। তাকে ডাকতো, কেউ এসে ডাকতো ঘুমের ভিতর। সে যদি কোনো সময় সন্ধ্যার সময় বাইরে যেত মাথায় কাপড় না দিয়ে, সেদিন রাতে দেখা যেত তার সমস্যা হতো। তাকে ঘুমের ভিতর শরীরে আঁচড় দেওয়া হতো। আমরা দেখেছি অনেক সময় যে রাতে ঘুমিয়েছে, রাতে হঠাৎ চিল্লাচিল্লি দেখতেছি। লাইট জ্বালিয়ে সেখানে গেছি, দেখি তার শরীরে আঙ্গুলের দাগ, ক্ষত। তো 2018 সালে এরকমই একটি ঘটনা আমার বাসায় ঘটে। সে আমার বাসায় আসে বগুড়াতে। সেখানে সে আমার সাথে 2018 সালে রমজান মাস, 15 কি 17 রমজান এরকম সময় সে এসে আমার সাথে বিষয়গুলো শেয়ার করে যে, শান্ত, আমার তো এই সমস্যাগুলো আছে আগে থেকে জানিস, ইদানিং আবার সমস্যা হচ্ছে। অনেক পুরনো ঘটনা শেয়ার করে, যেগুলো শুনে আমি একটু রাতে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। সেদিন রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। আপু ঘুমিয়ে পড়ে। আমি একটু ভয়ে জেগে থাকার চেষ্টা করি। আমার ফোন নিয়ে ইউটিউবে এক বিখ্যাত ব্যক্তিত্বের ইন্টারভিউ দেখছিলাম। দেখতে দেখতে রাতে এক পর্যায়ে দেখা গেল যে আমার ফোনের ইউটিউবে ভিডিও চলতে চলতে ঝিরঝির হয়ে যাচ্ছে। কোনো প্রকার নেটওয়ার্ক কাজ করছে না ফোনে। আমি ডাটা কানেকশন অন করি, অফ করি, তবুও ঠিক করতে পারছিলাম না। ফ্লাইট মোড অন করছিলাম, অফ করছিলাম, তবুও ঠিক করতে পারছিলাম না। এক পর্যায়ে ফোনটা অফ করে চালু করি, দেখা যায় আবার ঠিক হয়ে যায়। তো ওই হঠাৎ করে দেখি আমার আপু ঘুমের ভিতরে আমাকে ডাকতেছে আর বলতেছে যে, শান্ত। আমার ডাকনাম শান্ত, এর জন্য বলছিল যে, শান্ত, তোর মা ডাকছে। তো আমি যেহেতু জেগেই আছি, আমি আপুকে বললাম যে, আম্মু তো ডাকছে না, তোমার ভুল, আমি তো জেগেই আছি। তো সে হঠাৎ চুপ হয়ে যায়। আমি আবার আমার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই। ফোন চাপতে থাকি, মানে ইউটিউবের ভিডিওটা দেখতেছিলাম আবার।
দেখতে দেখতে হঠাৎ আবার বন্ধ হয়ে যায় আমার ইউটিউব। দেখা যায় যে ঝিরঝির করছে। আমি এরকম সমস্যার সম্মুখীন কখনো হইনি, অনেকদিন ধরে ফোন চালাই। এই বাসায় আমি 5 বছর ধরে থাকছি, কখনো কোনো নেটওয়ার্ক প্রবলেম হয় না, স্বভাবতই হয় না। আমি খুব একটা অবাক হইনি, তো বারবার ফোন ডাটা কানেকশন অন অফ করে, ফ্লাইট মোড অন অফ করে বিষয়গুলো ঠিক করছিলাম। দ্বিতীয়বার আবারও আমার আপু হঠাৎ করে ডাক দিয়ে বলে যে তোর আম্মু ডাকছে, তুই ওই ঘরে যা। আমি তখনও বলি যে আম্মু ডাকছে না, আমি জেগেই আছি, আমি সজাগ, আম্মু ডাকছে না, তোমার ভুল। সে আবারও চুপ হয়ে যায়। এইভাবে চলতে চলতে আধা ঘন্টা পর আবারও আমার আপু এবার হঠাৎ সে আমাকে লাথি দেয়, এত জোরে লাথি দেয় যে এই শক্তি তার গায়ে থাকতেই পারে না। আমি অনুভব করতে পারি, আমি বিছানা থেকে পড়ে যাই। আমি যেহেতু জেগেছিলাম, আমি লাফ দিয়ে উঠে আমার রুমের লাইটটা দিই, আমার আম্মুকে ডাকি এবং বিষয়গুলো জানাই। তো আম্মু বিষয়গুলো শুনে বলতে থাকে যে এগুলো তো আসলে সমাধান দরকার। এ সময় একটা কোইন্সিডেন্ট বলবো না কি বলবো, আমার পাশের ফ্ল্যাটে এক আঙ্কেল আছে যিনি পশু চিকিৎসক। তিনি নাকি এসব জিনের বিভিন্ন কাজকর্ম করে থাকে, আমি কখনো শুনিনি। আম্মু বলল যে তোমার আঙ্কেলকে ডাকতো। আমি যেহেতু রোজার সময়, সেহরির সময় তাকে ডাক দিলাম এবং তিনি এসে বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক উপস্থিতি বুঝতে পারেন। তিনি আমার আপুকে নিয়ে এসে ধর্মীয় প্রক্রিয়া শুরু করে, যখন জিন হাজির করে, একটা জিন হাজির করে, যেটা আমার আপুর সাথে বিগত 24-25 বছর ধরে অবস্থান করছে। তো সে কিছু কথা শুরু করে যেগুলো আমার আমার দাদার সময় থেকে চলে আসছে। সেই বিষয়গুলো আমি আমার নিজের মতো করে উপস্থাপন করছি। বিষয়টি ছিল এমন যে আমার দাদা আজ থেকে প্রায় 25 বছর আগে 30 বছর আগে তিনি যমুনা নদীর দিকে নদীমাতৃক অঞ্চলে এসে একটা প্রতিষ্ঠিত ব্যবসা ছিল তার, মুদি দোকান, একটা হাটের বিশাল বড় দোকান। তার ইনকাম ভালো ছিল, তার জমি জমা ছিল অনেক। যেহেতু নদীমাতৃক অঞ্চল, সেহেতু নদী ভাঙনের একটা সমস্যা ছিল তখন। বেশ কয়েকবার নদী ভাঙনের পর আমার দাদার বাসস্থান পরিবর্তন হয়েছে। তো শেষবার নদী থেকে প্রায় 5-7 কিলো দূরে এসে বসতি স্থাপন করে। এ সময় বসতি স্থাপনের জন্য ফাঁকা কোনো জায়গা ছিল না, একটি জঙ্গলের মতো এলাকা। সেখানে বসতি স্থাপনের জন্য গাছপালা পরিষ্কারের একটা প্রস্তুতি গ্রহণ করে। তো সেদিন রাতে আমার দাদা স্বপ্নে দেখে কেউ একজন তাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই গাছগুলো কেটো না, এখানে আমাদের বাসস্থান, এই গাছগুলো কেটলে আমাদের পুরো পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে থেকে আসছি। তো আমার দাদা, একটা কথা বলিনি আগে, যে আমার দাদা আলেম ছিলেন, তিনি বিভিন্ন সময় জিনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন লোকের সমস্যা সমাধান করেছেন। তো বিষয়গুলো তিনি গুরুত্ব দেয় না, তিনি ভাবেন যে কি হবে, আমি পরবর্তীতে এদের জায়গা স্থানান্তর করে দিব। তিনি গুরুত্ব না দিয়ে পরের দিন কিছু কর্মচারী নিয়ে গাছ কাটা শুরু করেন। গাছ কাটা শেষ হয়ে যায়। তো সেদিন প্রায় 200-250 মতো গাছ কাটা হয়। তো সেদিন রাতে আমার দাদা আবার স্বপ্নে দেখে যে কেউ একজন বলছে তুমি কাজটা ঠিক করনি, আমার বাসস্থানে ক্ষতি করেছো তো করেছোই, আমার একজন ওনার সেই জিনের কোনো এক রিলেটিভ সেখানে মারা যায় গাছ নিচে চাওয়া পড়ে কোনো না কোনো ভাবে। তো এইটুকুই স্বপ্ন দেখে। তো তারা সেখানে বসতি স্থাপন করে, ঘর বাড়ি, সেখানে বসবাস শুরু করে। সেখানে আমার দাদা দাদি, আমার চাচা চাচি, তারপর ফুপা ফুপি। তো জিন্দি বলেছিল যে তোমার পরিবারে কোনো না কোনো ক্ষতি হবে, যেহেতু আমাদের ক্ষতি করেছো তোমরা। তো বসতি করতে করতে একটা সময় যে দেখা যায় যে আমার ফুপি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কোনো একটা খাবার খেয়ে দেখা যায় যে তার রক্ত বমি শুরু করে, টানা 3 দিন রক্ত বমি হয়, 3 বালতি রক্ত বমি করে। এই ঘটনা কেউ শুনলে বিশ্বাস করতে চায় না। একজন ডাক্তারকে বলেছিলাম, সে বলেছিল যে
একজন মানুষের শরীরে 3 বালতি রক্ত থাকতেই পারে না। বিষয়গুলো অবিশ্বাস্য। তো আমার ফুপি মারা যায়। তারপরে মোটামুটি সে পরিবারের মানে সে জিনের পরিবার নাকি তারা তাদের প্রতিশোধ নেওয়া হয়েছে, তারাও স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তো আমার আপুর যে সমস্যাটা, আমার আপু সে আমার বড় ফুপির মেয়ে। আমার ফুপি যখন মারা যায় আমার বোনের বয়স ছিল তখন 1.5 বছর। তো তখন থেকে সেই পরিবারের এক জিন সদস্য যার বয়স ছিল তখন 8 বছর 9 বছর, সে আমার আপুর সাথে থাকা শুরু করে। সেই জিনটাই আমার আপুর উপর যখন মানে হাজির করা হয় তখন এই কথাগুলো বলছিল যে আমি ওকে বড় হতে দেখেছি আমার সামনে, আমার মা নাই, আমার ওর প্রতি দয়া হয়েছে। এখন তাকে যখন জিজ্ঞেস করে তুমি তাহলে সমস্যা করতেছো কেন, তো আসলে আমার আপুর ভিতরে তখন তেমন কোনো সমস্যা হচ্ছিল না। যতদিন সে পরিণত হয়নি ততদিন কোনো সমস্যা হয়নি। যখনই মেয়েদের যে পরিবর্তনটা শুরু হয় 13-14 বছরের বয়সের দিকে, তখন থেকে আমার আপুর সমস্যাগুলো শুরু হয়। বিষয়গুলো আসলে আমরা আগে বাবা মার মুখে অনেক শুনেছি, তার কোনো সঠিক প্রমাণ ছিল না। তো আমি যখন আমার আপুর সেই জিনটা হাজির করা হয়েছিল তখন আমি ঘটনাগুলোর একটা পোক্ত প্রমাণ পাই। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ ভাই, ভালো লাগলে পরে শোনাবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কাটা মাথা এই ঘটনাটির নাম, এবং কাটা মাথা নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি, এবং এত ঘটনা থাকতো না যদি এইরকম ঘটনা কারোর সাথে না ঘটতো। চলুন শুনে আসি, দেখি আমাদের এই ঘটনায় আমাদের যিনি স্টোরি টেলার তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন। তো কথা না বেরিয়ে আমি সরাসরি আমার ঘটনা চলেছি। সো রাসেল ভাই বলে রাখা ভালো, আমি এখন তখন পর্যন্ত আর কি আমি কক্সবাজার কখনো যাইনি। সো এটা যাওয়ার খুবই ইচ্ছা, অনেক আগ্রহ ছিল, যার কারণে আর কি খুব আগ্রহ নিয়ে আর কি কক্সবাজারটা যাওয়া। তো জিনিসটা এমন হয় যে আমাদের এলাকা থেকে পিকনিক ছাড়ে। পিকনিক টাইপে কি এখান থেকে 10 জন, ওইখান থেকে 10 জন হয় না, ওই যে ফর্ম বিতরণ করে যে পিকনিকটা, সো ওই পিকনিক স্যার। সো ওইটার মধ্যে আমি আর আমার এক ফ্রেন্ড আছে, সো ওই ফ্রেন্ড দুজনে মিলে সেই পিকনিকের টিকিটটা আর কি নিই আর কি। তো নেওয়ার পরে হয় কি যে আমরা প্রায় 40 থেকে 50 জন একটা বাসে মধ্যে পিকনিকে যাই। তো যাওয়ার পরে যেটা হয় যে আমরা প্রথমে বান্দরবন, জিনিসটা এরকম সেট করেছিল, প্রথম বান্দরবন থেকে দেন কক্সবাজার যাবে। সো যেরকম কথা যেরকম কাজ। তো প্রথমে আমরা সেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। তো বান্দরবন যাওয়ার পরে আমরা ঘুরতে ফিরতে প্রায় রাত 8টা-9টা বা এরকম বেজে গেছে। তো বাজার পরে আমরা কি করলাম, যেহেতু আমরা কোনো হোটেল বুক করিনি, কিছু বুক করিনি, কারণ যেহেতু যাবো 2 রাত 3 দিন এরকম সিস্টেম। তো কি করি যে অন দ্য স্পট ওই সময় আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই। তো ওই 8টার সময়, আনুমানিক 8টার সময় আমরা বান্দরবন থেকে রওনা দিই। কক্সবাজার যেতে যেতে প্রায় আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন এরকম, তার থেকে বেশি হইতে পারে, লেগে গেছে। তো লাগার পরে তো আমরা যেটা হয়, আমরা জায়গাটা হলো গিয়ে আপনার ডলফিন মোড়, যে কক্সবাজার ডলফিন মোড়টাতে সামনে গিয়ে একটা মেলার মতো মাঠ আছে, সেই মাঠে গিয়ে আমরা বাসটা রাখি আর কি। তো রাখার পরে রাসেল বললামই তো যে যেহেতু কোনো রুম বুকিং করা হয়নি, তাই সবাই বাসিয়ে থাকবে এরকম চিন্তা ভাবনা। তো আমি আর আমার বন্ধু যেহেতু কক্সবাজার কোনো সময় দেখিনি, তো আমাদের বন্ধু অনেক আগ্রহ জাগে যে কক্সবাজারটা আগে দেখবো। তো জিনিসটা হলো আপনি জানবেন যে ঝাউবনের পাশে যে মাঠটা, ওইখান থেকে যদি বাসটা রাখে তাহলে সমুদ্রের যে ঢেউটা, রাতে সমুদ্রের যে ঢেউটা সম্পূর্ণ আওয়াজটা এখানে আসে। তো আসলে আমি আর আমার বন্ধু কোনো কিছু না ভেবে দেন ওই কক্সবাজার যে দেখবো ওটার জন্য আমরা দুজনে রওনা দিই। তো রাসেল ভাই রওনা দেওয়ার হয়তো মেইন সমস্যা হলো যে রওনা যে দিব আমরা, আমাদের কক্সবাজার যেতে হলে যে ঝাউবনটা ওটা পার করতে হবে। তো ঝাউবনটা পার করতে হবে, আমরা তো কোনো কথা নেই, যে কোনো বাধা আমরা অতিক্রম করবো, তো পার করতে হবে। তো আমি আর আমার বন্ধু মিলে আল্লাহ এখন আমরা চলে গেলাম। তো জিনিস হলো ঝাউবনের ভিতর রাসেল ভাই কি বলবো আপনাকে, এত অন্ধকার যে আমি আমার পাশে থাকা আমার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না।
এবং কি আমার হাত, আমি যে হাত সামনে উঠে আমার সামনে শুধুমাত্র শুয়ে চাঁদের আলোর সামনে কিছুটা আপসা আপসা দেখা যাচ্ছে যে না ওই যে সামনে রাস্তা আছে বা ওই যে সমুদ্রের যে ঢেউ বাতাস এটা বেশ আছে সামনে, বেশি দূর না। তো আমরা এটা চিন্তা করে দুজনে যাও আল্লাহ আল্লাহ করতে 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 তো সামনে গেলাম। তো যেই সমুদ্রের সামনে গেলাম, সমুদ্র ভালোই দেখলাম, কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পরে যেটা হয় যে একটা গাছ, মরা গাছ। তো মরা গাছটা জিনিসটা হলো কি যে প্রবলেমটা শুরু এখান থেকে, একটা মরা গাছ আমরা দুজনে জাস্ট আমরা মরা গাছ ভেবে যা সেটাকে অতিক্রম করলাম, মানে পার করলাম। পার করার মানে যে পাওটা দিয়ে পার করলাম তখনই মানে কি বলবো খুব বিশ্রী একটা গন্ধ, খুব বিশ্রী, হয়তো বা কোনো পচা জিনিস, মানুষ পচা অথবা মানে যে কোনো জিনিসই একটা মানে খুবই বাজে একটা গন্ধ। তো এটা আমরা দুজনে ফিল করি। আমি ওকে বললাম কি তুই কি কিছু গন্ধ পাইছিস? তো বললো পাইছি। তো বললাম আমরা আচ্ছা আমরা তার ওটা মাথায় নিয়ে নিই। তো আমাদের মতন আমরা ঘুরলাম। তো রাসেল ভাই সমস্যাটা হয় এখান থেকে। তো আমরা ঘোরার পরে ভাবলাম যে ঘন্টাখানি ঘুরছে, ভাবলাম যে অনেক রাত হয়েছে, ওরা তো মনে হয় আমাদের খুঁজতেছে। তো সমস্যা হলো যে ওদের সাথে যে আমাদের কন্ট্যাক্ট করবো যে ম্যানেজ, ওদের নাম্বারটা আমার নেওয়া হয়নি। ওদের নাম্বারটা যেহেতু নেওয়া হলে কল দেওয়ার কোনো স্কোপ নেই। আমরা আসলে ঝাউবন দিয়ে যে আবার ব্যাক করবো, ঝাউবনটাতে যে ব্যাক করবো এই সাহসটা আমরা পাচ্ছি না, মানে এত রাতে আমরা পরবর্তীতে সাহস পাচ্ছি না যে এই জামবাদ আবার ব্যাক করবো। তো আমরা কি করলাম, যেহেতু আমরা মেন রুট দিয়ে আসছি তো মেন রুট দিয়ে ঘুরে যাবো, ওই জায়গাটা মেন রুট দিয়ে ঘুরে যাবো। তো বলে রাখে ভালো, আমরা জানতাম যে কক্সবাজারে মানুষ থাকে অনেক, কিন্তু সেদিন খুবই কম মানুষ ছিল, যা কি বলবো আমরা মানে একটু ভীতু টাইপের হয়ে গেছিলাম আর কি, খুবই কম মানুষ। তো আমরা ভাবলাম যে মেন রোড দিয়ে যাবো। তো মেন রোড যাওয়ার পরে আমরা একটা রিস্কাওয়ালাকে দেখতে পেলাম। রিস্কাওয়ালাকে আমরা তো বলতেছি ভাইয়া আচ্ছা আপনি যে এই যে আমাদের এখান থেকে যে ডলফিন মোড়ের সাথে যে কি বলে এটাকে মেলার মাঠ, এই যে বাস রাখে, এটা কোন জায়গাতে যায় এটা বলতে পারবেন? তো সবচেয়ে অদ্ভুত কথা হলো রিস্কাওয়ালা আমাদের উত্তর দেয় যে এটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আমরা দুজনে শুনে অবাক, কি বলেন আমরা এত দূর পায়ে এটা এখানে চলে আসবো, এটা তো কোনো প্রকারই সম্ভব না, 7 কিলোমিটার দূরে কিভাবে হতে পারে? তো আসলে এটা শুনে আমরা দুজনে আর তার সাথে কোনো কথা বলিনি, আমরা হাঁটা শুরু করলাম। তো রাসেল ভাই বিশ্বাস করবেন না, প্রায় আমরা 2 ঘন্টা হাঁটছি, ওখান থেকে 2 ঘন্টা হাঁটছি আমরা কোনো কিছু খুঁজে পাইনি। এই 2 ঘন্টার ভিতরে আমরা একটা মানুষ দেখলাম না, ওই জায়গায় একটা মানুষ, কাকতালি হলো সত্য, একটা মানুষ দেখলাম না। যাই হোক হাঁটার পরে আমরা একটা মানে একটা খালের মতন, খাল বলতে যে কি বলে এটাকে, যে ময়লা ড্রেন যে এরকম না, এরকমের মধ্যে একটা 2টা লোক, একটা বয়স হবে 10 আর একটা প্রাপ্ত বয়স্ক 25-30 হবে এরকম, ওরা মাছ ধরতে হচ্ছে ট্যাটা দিয়ে। তো ট্যাটা দিয়ে মাছ ধরতেছে। আমরা মনে করেন জিজ্ঞেস করলাম যে ভাই কি করতে, সামনে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি করতেছেন? সো সবচেয়ে আশ্চর্যজনক হলো যদি মনে করেন যে একটা মানুষ সাথে কথা বলবে, একটা অ্যান্সার তো দেবো, অত বা কিছু তাকাবে তো। ভাই ওনাদের শরীর আকৃতি মনে করছে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে আমরা মানুষই না, আমরা যে আসছি ওনার সাথে কথা বলছি কোনো রিয়াকশনে নেই, তারা আমাদের দিকে অন্তত একটু তাকালো পর্যন্ত না। তো আমরা দুজন একটু অবাক হয়ে গেলাম, কি রে ভাই এটা কোন জায়গায় এলাম, একটু কথা বললাম তাকাইলো না, অ্যান্সার তো দেবো দূরের কথা। যাই হোক আমরা তারপর টাকলাম ভাই একটু শুনবেন, তো কোনো কথা নেই। তো যাই হোক আমরা আবার ওনার সাথে কথা না বলো, পিচ্ছির হাতে দেখে একটা ব্যাগ। তো আমরা কি করলাম যে একটা ব্যাগটা দেখি কি মাছ ধরে। তো মনে করেন যে সুমন ভাই আর রাসেল ভাই যেটা হয় যে এই ব্যাগটার মধ্যে যা দেখলাম এটা আসলে দেখার জন্য ওই টাইমে আমরা কেউ প্রস্তুত ছিলাম না, ও প্রস্তুত ছিল না, আমিও প্রস্তুত ছিলাম না। রাসেল ভাই আমরা যেটা দেখলাম সেই ব্যাগের মধ্যে 2টা মাথা, একটা মাথা হলো রাসেল ভাই আমার নিজের, আর একটা মাথা আমার বন্ধুর। আমরা দুইজনই একই সাথে সেই জিনিসটা দেখলাম, দেখলাম। দেখার পরে আসলে রাসেল ভাই ওই টাইমে কি করা উচিত আমি জানতাম, আসলে আমাদের জানা নেই। মনে করেন যে আমরা ওই ছেলেটাকে একটা ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে আমরা দুইজন মানে চোখ বুঝে এক কথা চোখ বুঝে এক দৌড়, কোন জায়গায় কোথায় যাবো জানি না, কিন্তু কথা হলো আমরা খুবই ভয় একটা দৌড় দিতে প্রায় 20 মিনিটের মতন দৌড়েছি। আমরা জানি না কেন, মানে আমরা খুব ভয়, আমরা মনে হচ্ছে যে আমরা যদি একটুখানি দাঁড়াবো আমাদের মানে হয়তো বা সামনে আসতে পারে। তো এটা কিন্তু না বলে আমরা 20 মিনিটের মধ্যে প্রায় দৌড়াই।
দৌড়াতে 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 তো যাই হোক একটা জায়গায় একটা বাড়ির মতন ছিল গেটের সামনে, ওখানে গিয়ে দাঁড়াই। তো আমরা দুজনে খুবই ভয় পাইছি। আসলে এটা তো বলার মতন যে কি পর আমাদের দুজনের শরীর দিয়ে ঘাম ছুটতেছে, এত পরিমাণ ভয় পাইছি, তো কথাও বলতে পারতেছে না। তো অন দ্য স্পট সবচেয়ে মজার বিষয় হলো ওই টাইমে যে আমাদের যে বাসে যে লাইন ম্যানেজার ছিল ওনার সাথে দেখা। তো ওনারা আমাদের তো বকাঝকা, আপনারা কোথায় ছিলেন, আপনারা তো খুঁজতেছি। আমরা বললাম ভাই আমরা তো রাস্তায় ফেলছি, 2 ঘন্টা যাবত আমরা ঘুরতেছি, আরো বেশি হবে, আমরা তো গাড়ি খুঁজে পাচ্ছি না আর কি জিনিসটা। তো ওরা বলে যে ঠিক আছে আসো। তো আমরা তখন আর ওনাকে কিছু বলিনি। তো সবচেয়ে মজার বিষয় হলো আমরা হাইট গেলো 10 মিনিট হাঁটলো, হাইটটা আমাদেরকে ওই বাসের সামনে নিয়ে গেলো। কিন্তু জিনিসটা হলো যে একটা যেখান থেকে নিয়ে গেলো, সবচেয়ে মজা আমরা যে 2 ঘন্টা যে হাঁটছি ওইখান থেকে না হলে আমরা কমপক্ষে 7 বার হাইটে গেছে, 7 বার হাইটে গেছি, কমপক্ষে 7 বার রাউন্ড দিচ্ছে। কিন্তু আমরা এই জায়গাটা কোনো মতো মাথা ক্যাচই করতে পারলাম না যে এই জায়গা 7-8 বারের মতন হবে রাসেল ভাই। সো মনে করেন যে আমরা দুজনই অবাক যে কি হলো, এখান থেকে আমরা এতবার রাউন্ড দিলাম, এটা দেখলাম না, আর এখানে একটা মানুষও নেই, ওদের সাথে দেখা হলো না। তো আসলে আর কিছু বলার নাই। তো আর আমি কোনো মতন সেই বাসে গেলাম, যাওয়ার পরে তো ওখানে থাকার কোনো প্রশ্নই উঠে না। তো কোনো মতন ওদের সবার সাথে বাসের মধ্যে ছিলাম, আগেই বলেছিলাম যে আমরা হোটেল রুম ভাড়া করে নিই। সো বাসের মধ্যে থাকার পরে আমরা কি করলাম, সকালবেলা যে ওরা বলতেছে যে ঘুরতে যাবে, তো আমরা আর ওদের জন্য ওয়েট করে নিই, আমরা ডাইরেক্ট কি করছি, আমরা বাস কাউন্টারে গিয়ে সম্ভবত এটা শ্যামলী না, হ্যাঁ শ্যামলী গাড়ি ছিল, একটা আউটল্যান্ডের গাড়ি আর কি, মানে কোনো টিপ মারার কথা আলাদা। তো ওই কাউন্টারে গিয়ে আমরা কি করলাম, ওই টিকিট নিলাম। তো ওই সকালবেলায় আমরা ওখানে মানে রাত্রে পরে ওদের সাথে থাকার পরে 1 মুহূর্ত থাকিনি। ওই সন্ধ্যার পরে আমরা ওই টিকিট সকালবেলার টিকিট নিয়ে আমরা একদম ওইখানে ওই সকালবেলায় আমরা বাসে উঠে যাই। বাসে উঠে যাওয়ার পরে আমরা বাসায় চলে এসেছি। তারপর বাসায় এসে পরে বাবার কাছে বললাম, তো আমাদের পানি পড়া যা যা লাগে বাবা খাওয়ালো, হুজুরকে দেখাইলো, তো পানি পড়ে দিত। তারপরে আসলে আর কিছু হয়নি। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর প্লিজ শেয়ার করার আগে আমাকে একটু জানিয়ে দিবেন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। Spirit, be here with me. ¿Qué tú no? Voot.com